আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের এলডিএম 85-এর ডিজিটাল মার্কেটিং কোর্সের আজকে 13তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো কিওয়ার্ড রিসার্চ। তো আপনাদের নর্মালি আজকের ক্লাস এবং গতকালের ক্লাস দুটো একটা ক্লাসে হয়। আমি একটা ক্লাস দুভাগে নেই। কি কারণে নেই আমরা একটু পরেই বুঝবো। তো আজকের ক্লাসটি শুরু করার আগে আমি একটু রিমাইন্ড দিয়ে নেই। আমাদের কিন্তু, ওরে বাবা কতগুলো নোটপ্যাড নিয়ে রেখেছে। আমাদের আগামী ক্লাসে, মানে আমাদের 18 তারিখ, 18 মার্চ 2025 রোজ মঙ্গলবার, টুইসডে, শিডিউল টাইমে, শিডিউল টাইম বলতে আমাদের কিন্তু এখন 10টা, ঠিক আছে? টাইম 10টা, 10 AM থেকে আমাদের 12 AM পর্যন্ত আমাদের পরীক্ষাটা থাকবে। ওকে, এতটুকু কিন্তু আমরা জানি। 12 AM পরে আমরা কিন্তু আমাদের পরীক্ষার খাতাটা, সরি, আই এম সরি, 12 PM, 12 PM পর্যন্ত আমরা আমাদের খাতা সাবমিট করতে পারবো। এটা আমাদের খুব ভালো মতো আমরা জানি। ওকে, এতটুকু আমাদের মনে আছে আশা করি। 18 তারিখ টুয়েসডেতে শিডিউল টাইমে 10 PM থেকে 12 PM আমরা গুগল শিটের লিংক পেয়ে যাব। ঠিক আছে, গুগল ফর্মের লিংক আমরা পেয়ে যাব আমাদের গ্রুপে, আওয়ার গ্রুপে। ওকে, জাস্ট আমরা যাব, গিয়ে আমাদের রোল নাম্বার দিব, আমাদের নেম দিব, এগুলো দিয়ে আমরা করে নিব। তো আমার কি গত ক্লাসে যেটা আমি দেখিয়েছিলাম এগুলোকে আমরা আবার রিফ্রেশ করব, দরকার আছে? গত ক্লাসে যেগুলো দেখিয়েছি সেটা আবার দেখাবো? সবাই যদি বলেন তাহলে। ওকে, দুইজন বলছেন যে ইয়েস, নো নিড, নো, হ্যাঁ। তো আপনারা এক একজন এক এক রকম বলছেন, ঠিক আছে? তাহলে আমরা দেখে আসি। অনেকেই চাচ্ছেন মিড টার্ম এক্সাম। তো গত ক্লাসে যেটা বলেছিলাম, আমাদের এসইও ক্লাস, মানে গত ক্লাস এবং কিওয়ার্ড রিসার্চ মানে আজকের ক্লাস, টোটাল 13টা ক্লাস নিয়ে আমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, আমাদের সিলেবাস কয়টা? টোটাল 13টা ক্লাস। ঠিক আছে, 13টা ক্লাস নিয়ে আমাদের টোটাল পরীক্ষা হবে। ওকে, পরীক্ষা হবে কবে? আগামী ক্লাসে, মানে মঙ্গলবারে। এক্সাম হবে, কিছু এমসিকিউ হবে এবং কিছু রিটেন এক্সাম হবে। ওকে, এতটুকু মনে আছে আমাদের? তো এক্সাম হবে আমাদের ক্লাস টাইম বা শিডিউল টাইমে, আশা করি আমাদের মনে আছে। আমি একটু আগেও বলেছিলাম, ঠিক আমাদের এখন 10টার দিকে, 10টার দিকে আপনি ঠিক 10টার দিকে, 10টার দিকে আগেও না, 10টার দিকে পরেও না, ঠিক আছে? ঠিক 10টার দিকে। আমি নর্মালি ক্লাসের লিংক অনেক আগে দেই, কিন্তু এক্সাম লিংক কখন পাবেন? ঠিক 10টার দিকে। আমি বুঝতে পেরেছি? ঠিক 10টার দিকে আমরা লিংক পাবো ক্লাসের। ওকে, আশা করি বুঝতে পেরেছি। ঠিক 10টার দিকে আমরা ক্লাসের লিংক পাবো, তারপরে আমরা এখানে আসবো। তো একজন বলছেন যে স্মল রিটেন কোশ্চেন আমি বুঝিনি। আমি মনে করেন জিজ্ঞেস করলাম এসইওর ফুল মিনিং কি। ওকে, আপনারা লিখে দিলেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। পলাশ ভাই বুঝতে পেরেছি। এরকম আপনার শর্ট রিটেন কোশ্চেন থাকতে পারে। ওকে, তো আমাদের আশা করি বুঝতে পারলাম স্মল রিটেন কোশ্চেন আমি বলতে কি বোঝানো যাচ্ছে। ওকে, তারপরে আমরা এক্সাম গুলো কোথায় দিব? গুগল ফর্মের মধ্যে আমরা একটা লিংক পেয়ে যাব আমার, আমাদের গ্রুপে। সেখানে আমরা ঢুকে এক্সামটি দিব। ঠিক আছে, তারপরে হলো আহ, তারপরে হলো আমরা ভিউ রেজাল্টস দিয়ে আমরা রেজাল্ট দেখতে পারবো। তো গত ক্লাসে বলেছিলাম, আমি আবারও রিমাইন্ড করে দিই,
এটা মনে নেই মনে হয় অনেকের। আমি আবার রিমাইন্ড করি, ভিউ রেজাল্টসে আমরা কোনটার মার্কস দেখতে পারবো? আমরা কিন্তু শুধুমাত্র এমসিকিউর মার্কস দেখতে পারবো। আমি আবারও রিমাইন্ড করে দিচ্ছি, আমরা কোনটার মার্কস দেখতে পারবো? শুধুমাত্র এমসিকিউর মার্কস দেখতে পারবো। ওকে, আমরা কিসের মার্কস দিতে পারবো? শুধুমাত্র এমসিকিউর মার্কস দিতে পারবো। এবং আমরা যে রিটেন কোশ্চেন গুলো দেখবো, যেগুলো আনসার করব, এটা আমি পরবর্তীতে আমি নিজে দেখে মার্কিং করব। আমি বোঝাতে পেরেছি? সবাই কি ক্লিয়ার? তো আপনি এখানে যা যা লিখবেন এগুলোর, যেহেতু মনে করেন আপনার নাম দিয়েছেন, ঠিক আছে, আমি আবারও লিখছি, মনে করেন আপনি নাম দিয়েছেন, তো আপনার যে নাম দিয়েছেন এটা কি গুগল কি জানে? আপনার নাম গুগলে কি দেওয়া আছে? সবার কি মনে হয়, যারা গত ক্লাস আসেননি, আপনার নামটা কি দেওয়া আছে গুগলে? অবশ্যই আপনার নামটি দেওয়া নেই। তো যেহেতু দেওয়া নেই, তার মানে আপনার নাম যদি আপনি লেখেন, সেখানে ফিল্ডে কি দেওয়া থাকবে? একটি সুন্দর মতো ক্রস দেওয়া থাকবে। আমি কি বুঝাতে পেরেছি? তো এসইও যেমন, এসইও আমি বললাম, আপনি যতই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লেখেন, এখানে কি দেওয়া থাকবে? সুন্দর মতো একটা ক্রস দেওয়া থাকবে। এখানে যদি 100 নাম্বারও থাকে, আপনি কত পাবেন? একটা সুন্দর জিরো পাবেন। আমি কি বুঝাতে পেরেছি? তো এটার মার্কিং পরে কে করবে? পরে আমি করব। আমি কি বুঝাতে পেরেছি? এরপরেও যদি না বুঝেন, আপনি এখনই আমাকে বলেন, স্যার আমি বুঝতে পারিনি, আমি আপনাকে বুঝিয়ে দিব। তো ভিউ, ওকে, আমরা তাও বুঝতে পারিনি। আমি বলেছি আপনি এই রিটেন, এখানে যে কয়টি রিটেন এক্সাম হবে, রিটেনের কোশ্চেন হবে, এখানে যে, মনে করেন এখানে কোশ্চেন এসেছিল এসইও এর ফুল মিনিং কি? ঠিক আছে আতিক হোসেন ভাইয়া, এসইও এর ফুল মিনিং কি? আপনি এখানে দিয়েছেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। তো এটা তো আমি গুগলে আনসার দেইনি, তাই না? তো আপনি তাহলে কত আনসার পাবেন এখানে? এখানে ক্রস পাবেন, তাই না? তাহলে যেহেতু ক্রস পাচ্ছেন, আপনার কি আনসার ভুল ছিল? আপনার আনসার তো ভুল ছিল না। তো আপনার মনে হবে, স্যার আমি তো ভুল করিনি, আমায় কেন ক্রস দিয়েছে? তো এটার আমি পরবর্তীতে দেখে এটার মার্কিং করব। কিন্তু যে কয়টি আমরা এমসিকিউ পেয়েছি, ঠিক আছে, এমসিকিউ রেজাল্টে আমার তো আগে থেকে দেওয়া থাকবে রেজাল্ট, এটা ভিউ রেজাল্টস থেকে আমরা দেখতে পারবো। আমি কি বুঝাতে পেরেছি? আমরা কি ক্লিয়ার? এখন কথা হলো, আমাকে বারবার লিখছেন, স্যার আজকে এই পরীক্ষা না দিলে আমার কি হবে? আমি গত ক্লাসেও বলেছি, এই এক্সাম গুলো হলো আপনাদের ফিউচারের জন্য একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এখন এক্সপিরিয়েন্স নিবেন নাকি নিবেন না? আপনারা এখানে এসেছেন একটা বড় এক্সপিরিয়েন্স নিতে, ঠিক আছে। এখন করবেন নাকি করবেন না, আমি তো আপনাদের জোর করে ভালো করাতে পারবো না, তাই না? এটা আপনাদের নিজেদের সম্পূর্ণ নিজের ইচ্ছা, নিজে উপরে উঠবেন নাকি উঠবেন না, নিজে কিছু করতে চান নাকি করতে চান না, এটা আমাকে বারবার এখানে বললে কিছু লাভ নেই, ঠিক আছে। তো আমি এখানে আয়োজন করেছি যাতে কিছু শিখতে পারেন, এর বেশি আর কিছু নেই। আশা করি বুঝাতে পেরেছি। তারপরে হলো, আমরা এখানে পোস্ট করার পরে কনসিকুয়েন্সেস কিছুই নেই। আপনি এক্সাম দিলে দিবেন, না 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 দিলে আপনার রেজাল্টটি আর কি দেখানো হবে না। আপনার যে ভুলগুলো আছে সেগুলোই আপনার শুদ্ধ হবে না, ভুলগুলো ভুলই রয়ে যাবে। এবং সেম ভাবে ভুলগুলো আপনি ফাইনাল এক্সামেও করবেন। তখন মনে করবেন, স্যার আমি কেন মিড টার্ম এক্সামটা দিলাম না, তাহলেই তো আমার এই ফাইনাল এক্সামটাও ভালো হতো। আশা করি বুঝাতে পেরেছি। যারা বারবার লিখছেন যে স্যার কেন আমি এক্সামটি না দিলেই তো পারতাম, এক্সাম স্কিপ করতে চাই, আশা করি বুঝাতে পেরেছি। আশা করি আমি আবারও গত ক্লাসের মতো আবারও ক্লিয়ার করে দিয়েছি। তো পোস্ট করার 2 ঘন্টা পরে আমরা উত্তরপত্র জমা দিতে পারবেন না। তো আমাদের ক্লাস টাইম কত? 10 থেকে 12টা, ঠিক আছে। 12টার পরে আমরা কিন্তু কোনোভাবেই সাবমিট করতে পারবো না। আপনারা কখন লাস্ট সাবমিট করবেন? আমি আবারও বলছি, আপনারা
লাস্ট সাবমিট যে ক্লিক করবেন এই টাইমটা কিন্তু আমি দেখতে পারবো, আপনারা কতক্ষণ আছেন সেটা কিন্তু আমি দেখতে পারবো না। ওকে, আমি বুঝাতে পেরেছি? তো আমি, আপনি যে লাস্ট সাবমিট যখন করবেন সেটা কিন্তু আমি দেখতে পারবো। তো আপনারা যদি 2 ঘন্টা পরে মানে 12টার পরে কেউ যদি সাবমিট করেন তাহলে তাদের খাতাটা বাতিল হবে। কেউ যদি নিজেদের রোল নাম্বার যদি ভুল দেন, অথবা স্টুডেন্ট আইডি, যেটা বলছি রোল নাম্বার স্টুডেন্ট আইডি দুটো একই কথা, যদি ভুল রোল নাম্বার অথবা স্টুডেন্ট আইডি যদি ভুল দেন তাহলে কিন্তু আপনার এক্সাম বাতিল হবে। অথবা আপনারা যদি নিজেদের মনে করেন, অনেক স্টুডেন্ট আছে যারা একবার এসেছে এক্সাম, একবার এসে মনে করেছে আমি একবার পরীক্ষার খাতাটা দেখে নেই, পরীক্ষা খাতা দেখে তারপরে আমরা আবার এক্সামটা দিব। তো এরকম যদি আপনারা করেন, কারণ একবার যখন দেখবেন তখন তো সবগুলো আনসার দেখা যাবে। তো তারা যারা এরকম 2বার করে করতে চাবেন, তো তখন আপনাদের দুবার দুবার করে দিতে গেলে আপনাদের কিন্তু এক্সামটি বাতিল হবে। আশা করি বুঝাতে পেরেছি। তো না, কোনো সমস্যা নেই, 10টায় ওপেন করে 10:30টায় সাবমিট করলে সমস্যা হবে না। এক্সামের দিন কোনো ক্লাস হবে না। আর ফাইনাল এক্সাম নর্মালি পাবলিশ করা হয় না, এবং ক্লাসে এটা নিয়ে আমরা ডিসকাশন করব। আমি বুঝাতে পেরেছি? আশা করি আমরা ক্লিয়ার। ওকে, হ্যাঁ, আতিক হোসেন ভাইয়া, এটি আপনার রোল নাম্বার। তো আমি বুঝাতে পেরেছি। তো অনেকে যদি আপনার, একটা কথা বলে রাখি, আপনার রোল নাম্বার কিন্তু কখনো এলডিএম না। এলডিএম 85 না, ঠিক আছে? আপনার রোল নাম্বার কিন্তু 85 না। ওকে, এলডিএম 85 কিন্তু আপনার রোল নাম্বার না। আপনার মোবাইল নাম্বার কিন্তু 85 না, ঠিক আছে? তারপরে আমরা যে পাসওয়ার্ড দেই এটা কিন্তু পাবেন, আপনার রোল নাম্বার না। ওকে, এতটুকু কিন্তু আমি গত ক্লাসেও বলেছি, আজকে আবারও আমি বলছি। এবং আরেকটা কথা বলে রাখি, আমাদের যে এক্সামের যে পোস্টটি থাকবে, একটু শুনেন যারা বারবার পোস্ট করছেন, আমাদের এক্সামের পোস্ট, ঠিক আছে, এক্সামের যে পোস্ট আছে সেটা কিন্তু পরবর্তীতে ডিলিট করে দেওয়া হবে। ঠিক আছে, আমরা ক্লিয়ার? বুঝাতে পেরেছি? আর আতিক হোসেন ভাইয়া, আপনি পুরোটাই দিবেন, সমস্যা নেই, এলডিএম দিয়ে আপনার রোল নাম্বার যেটা আছে সেটা দিবেন। যাই হোক, আশা করি আমরা বুঝতে পেরেছি। এইটুকু ক্লিয়ার? এমডি সাদিক ভাইয়া, আমি যেটুকু দেখেছি এতটুকু ক্লিয়ার আমরা? এটুকু ক্লিয়ার তাহলে আমরা সবাই? ওকে, তাহলে আমরা ক্লিয়ার। তারপরে হলো আমরা, আমাদের সময় হলো 1 ঘন্টা, তারপরে আমাদের মার্কস হলো 50 মিনিট, ঠিক আছে? এবং আমাদের পাস মার্ক হলো কত? 35। ওকে, আমি একটু আগে আবারও বলেছি যে আমাদের গুগল ফর্মের মধ্যে টাইম দেখা যায় না, বাকিটা আপনারা সবাই বুঝে নেবেন। ওকে, সবকিছু আপনাদের হাতে দেখে বুঝে নেওয়া যাবে না, বাকিটা আপনারা বুঝে নেবেন। আমি শুধুমাত্র বলেছি, ঠিক আছে? ফেল করলে কি হবে এটা আমি এখনই বলবো না, আপনারা ফেল কেন করবেন, ফেল করার জন্য আমরা পড়ছি না। ওকে, আশা করি বুঝতে পেরেছি। আমরা ফেল করার জন্য করব না, আমরা সবগুলো রিটেন কোশ্চেন আনসার করলে কখনো ফেল করতে পারবো না। তো আমরা সবকিছু বুঝতে পেরেছি। তারপরে আমাদের স্টুডেন্ট রোল নাম্বার, এখানে দিয়ে এলডিএম দিয়ে সামথিং সামথিং যেটা আছে এটা হলো আমাদের রোল নাম্বার। আপনার যদি রোল নাম্বার হারিয়ে ফেলেন অফিস টাইমে কল দিবেন, 10টা থেকে 5টা অফিস টাইমে কল দিবেন। কল টাইমে কল দিয়ে আপনার মোবাইল নাম্বার বলবেন, এখানে কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার রোল নাম্বার জোগাড় করে নেবেন। ঠিক আছে, আশা করি এটা গত ক্লাসেও বলেছি, আবারও আপনাদের বলে মনে করিয়ে দিলাম। তো যারা গত ক্লাসে আসেননি আজকে তাহলে সুন্দর মতো মনে করে গিয়েছেন আশা করি। আর আমাকে পোস্ট করবেন না, স্যার,
আমার কেন এখানে ক্রস এসেছে, এগুলো নিয়ে কিন্তু আমি কোনো পোস্ট আমি চাই না। ওকে? এক্সাম এক্সাম দেওয়ার পরে নিজেদের এক্সামের স্ক্রিনশট দিয়ে যে স্যার এখানে আমার কেন ক্রস এসেছে এগুলো নিয়ে আমি কিন্তু পোস্ট চাই না। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? এটুকু কি আমাকে সবাই বলতে পারবেন? আপনাদের কিন্তু এরকম একটা টেন্ডেন্সি আছে। সবাই ক্লিয়ার? আশা করি আমার ক্লিয়ার। শর্ট কোশ্চেন আপনার বাংলা দেন, ইংরেজি দেন, আমার আই ডু নট কেয়ার, জাস্ট আনসার করবেন। ঠিক আছে ইকনারুল ভাইয়া? আর আপনি মোবাইলের মধ্যে কি টাইপ করে দিবেন নাকি লিখে দিবেন আমি তো বুঝলাম না আপনার কথা। ক্লাস শেষে বললেন আপনি কি বোঝাতে চাচ্ছেন। ওকে? তো আজকের ক্লাস টপিকটা আমরা করি। তো এখন আমাদের হলো কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে? তো আমরা কিওয়ার্ড রিসার্চটা করি। সাবিনা আপু আগে ভালো মতো এক্সামটা দেন, তারপরে আমাদের নেক্সট টপিকগুলো আমরা পড়বো। আগে আমাদের এসইওটা শেষ হয়ে নিক, ঠিক আছে? তো এখন হলো আমরা একটু দেখি যে কিওয়ার্ড রিসার্চের মধ্যে আমাদের কি কি আর কি আছে। আমরা এখানে দেখি। তো এখানে আমাদের আছে, আজকেও বলেছি আজকে কিন্তু সম্পূর্ণ আমাদের থিওরিটিক্যাল ক্লাস। ঠিক আছে? তো আমরা খুব ভালো মতো জানি একটি কন্টেন্ট যদি আমার উপরের দিকে নিতে হয় তার জন্য আমার কিওয়ার্ডটা হলো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। ঠিক আছে? তার পরবর্তীতে আমার কি দরকার আমরা সবাই জানি। আমার এটি কন্টেন্ট আমি যখন সার্চ দিই, ঠিক আছে, সেই সার্চ দিলে আমি কি দিয়ে সার্চ দিই? আমি কিওয়ার্ড দিয়ে সার্চ দিই। এটা নিয়ে কি আমার কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব আছে? আমাকে একটু সবাই বলবেন। আমি গুগলে কি লিখি? আমি কিন্তু কিওয়ার্ড লিখি। নাকি এটাতে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে যে আমি কিওয়ার্ড লিখি না অন্য কিছু লিখি? তার মানে আমি কি বুঝতে পারছি যে আমার কিওয়ার্ডে কিন্তু সব, আমার যদি কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডটা বেটার থাকে, যদি আমি গত ক্লাসে আমরা যেটা যারা পড়েছি তারা কিন্তু খুব ভালো মতো বুঝেছি যে কিওয়ার্ড দেখেই কিন্তু আমার কিওয়ার্ড এবং আমার কন্টেন্টটি বুঝেই কিন্তু র্যাঙ্কিং করে। ঠিক আছে? তো কিওয়ার্ড র্যাঙ্কিং ছাড়াও আমাদের কয়েক ওয়েবসাইটের আরো কিছু বৈশিষ্ট্য থাকে। বৈশিষ্ট্য থাকতে কি বোঝাচ্ছি? মনে করেন একটা মানুষ একটা পাত্র বা পাত্রী দেখতে গেছে, ঠিক আছে? তো মনে করেন একটা ছেলে পাত্র দেখতে গেছে, একটা মেয়ে পাত্র দেখতে গেছে, তো ছেলেটা অবশ্যই ভালো আর্নিং করতে হবে, তাই না? তো মনে করেন একটা ছেলে ভালো আর্নিং করে, তো ভালো আর্নিং করলেই কি তার করতেই হবে ধরেন, এটা তো করলো, তো এটা হলেই কি বেটার? তারপরে বলে যে ছেলেরা ভালো দেখতে হতে পাবে, তারপরে ছেলেটা একটু লম্বা হলে ভালো হয়, তারপর বলে একটা হ্যান্ডসাম হলে ভালো হয়। এগুলো আরো অনেক টপিক গুলো বলে না? আমরা কি এগুলো দেখেছি না? তো এগুলো কি না হলেও হবে না, কিন্তু এগুলো থাকলে ভালো। এটুকু কি আমি বুঝতে পেরেছি নাকি আমরা বুঝতে পারিনি? এটা থাকতেই হবে, এগুলো হলে ভালো। আমরা কি বিষয়টা বুঝি নাকি বুঝি না? এগুলো কিন্তু আমরা সবই বুঝি, তাই না? তো আমরা আজকে এরকম কিছু টার্মগুলো পড়বো যেগুলো হলে ভালো। তো এগুলো কি জিনিস? তো এগুলো হলো টিএ, ডিএ, পিএ, টিএফ, সিএফ, বিআর, ইউআর, পিবিএন, এসিআরপি আর ব্যাকলিঙ্ক। তো এগুলো কখনো আমরা শুনেছি কখনো? যেগুলো একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটকে, যখন আমরা একটা জিনিস সার্চ দিই তখন কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আসে, তাই না? তো একটা ওয়েবসাইটকে আরেকটা ওয়েবসাইট কিভাবে আপনার ডিফারেন্সিয়েট করে, তো এগুলো কিন্তু এটা দিয়ে আপনার ডিফারেন্সিয়েট করে। টিএ, ডিএ, পিএ, টিআর, টিএফ, সিআর, সিএফ, বিআর, ইউআর, পিবিএন, এসিআরপি আর ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্কটা আমরা মনে হয় জানি, বাকিগুলো কিন্তু আমরা জানি না। ঠিক আছে? বাকিগুলো কিন্তু আমরা জানি না। আমরা একটু দেখি যে এগুলো আসলে শিখে আমার লাভটা কি। আমরা একটা ইনকগনিটো মোড নেই।
আমরা যারা এসিও নিয়ে কাজ করতে ইচ্ছুক, ঠিক আছে, এসিও কাজ করতে ইচ্ছুক, তারা কোন জায়গায় কাজ করব? তারা কিন্তু এসিও ক্লার্কে কাজ করবে। যদি আমি গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমি এসিও ক্লার্ক লিখে সার্চ দিই, বাইসাইকেল, এসিও ক্লার্ক যে আছে, এসিও ক্লার্কে ক্লিক করলাম। আমরা কিন্তু এখানে, আমি যে কথাগুলো বললাম, দেখেন আমাদের এখানে একটা কথা আসছে, দেখেন এখানে আপনি এসিও ক্লার্ক কি, এসিও ক্লার্ক দেখে বুঝতে পারছি এখানে এসিও টাইপসের যে বিভিন্ন ধরনের কাজ আপনি সেল করতে পারবেন এবং কিনতে পারবেন। তো এখানে দেখেন, প্রথমে সেকেন্ডলি আমরা এখানে দেখতে পাচ্ছি বিল্ড 10 হাই, ডিএ, পিএ, ডিএ, টিএফ, সিএফ, হোম পেজ, পিবিএন ব্যাকলিংস, ডু ফলো কোয়ালিটি লিঙ্কস ফর $5। মানে 10টা হাই, পিএ, ডিএ, টিএফ, সিএফ, হোম পেজ, মানে কিছু একটা হোম, এগুলো হোম, এগুলো কোয়ালিটি সম্পন্ন হোম পেজ, এগুলো আমাকে এসিও পরে কি বললেন আমি বুঝিনি। এসিও মানে এসিও টাইপসের কাজ যদি আপনি চান, আপনারা এখানে এসে সেল করতে পারবেন অথবা কিনতে পারবেন, ঠিক আছে। তো আমি এখনো যেটা বলছিলাম আমি আবার রিপিট করি, এগুলো বৈশিষ্ট্যের হোম পেজ আমরা কিনতে পারবো, এই টাইপের ব্যাকলিঙ্ক, এই বৈশিষ্ট্যের ব্যাকলিঙ্ক, এইটুকু কি আমরা বুঝতে পারছি সবাই, নাকি বুঝতে পারছি না? এখন আমি যদি এখন আপনাদের জাস্ট এইটুকু যদি বলি, পিএ মানে পেজ অথরিটি, ডিএ মানে ডোমেন অথরিটি, টিএফ মানে ট্রাস্ট ফ্লো, সিএফ মানে সাইটেশন ফ্লো, এটুকু জানলে কি আমাদের হবে? একটু আমাকে বলেন, এটুকু জানলে কি আমাদের হবে, নাকি আমাদের এইটুকু, এটার মধ্যে কি আছে, এটা দিয়ে কি কি করা যায়, এইটুকুও আমাদের জানার দরকার আছে? একটু আমাকে বলেন, সবার কি মনে হয়? আমি তো গুগলে, এই যে মনে করেন, এখন আমরা যখন কাজে যাব, আমাদের কিন্তু এভাবে করেই দিব, তাই না? কাজে কিন্তু কখনো ডিটেলস আপনার কাছে চাবে না। মনে করেন আমি এখানে গুগলে গেলাম, গুগলে গিয়ে আমি দিলাম হোয়াট ইজ ফুল মিনিং অফ পিএ, ঠিক আছে, পিএ মানে ইন এসিও। তো দেখেন আমাকে বলবে হলো পেজ অথরিটি। তো এইটুকু আমার এভাবে জানলে কি আবার হবে? আমার কিন্তু পেজ সম্পর্কে আরো বেশি জানতে হবে, পেজ অথরিটি বলতে কি। আর যদি মনে করেন যে এভাবে করলে হবে, সেটা তো অন্য জিনিস। তো আমরা বুঝতে পারছি যে আমাদের জানা দরকার, না হলে তো আমরা কাজ করতে পারবো না, তাই না? কাজ আপনারা কিন্তু জিজ্ঞেস করবে না কেউ, কিন্তু আমাদের জানার আসলে কিছুটা হলেও দরকার, তাই না? তো এই জন্যই আমি আমাদের এসিও ক্লাসটা আমি দু ভাগে নেই। আশা করি বুঝতে পেরেছি। তো আমাদের ডিটেলসটা জানা আসলে দরকার, যদিও আমাদের না জানলেও হয়। ঠিক আছে, আমাকে তো আর জিজ্ঞেস করবে না ক্লায়েন্ট যে তুমি আমাকে পি এর ফুল মিনিং বলো। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা যদি এভাবে করে জানতে পারি, আমি কি করেছি আপনাদের সবকিছু আমি এখানে লিখে রেখেছি। তো টিএ মানে কি? টিএ মানে হলো টপিক অথরিটি, ডিএ মানে হলো ডোমেন অথরিটি, পিএ মানে হলো পেজ অথরিটি, টিএফ মানে হলো ট্রাস্ট ফ্লো, সিএফ মানে হলো সাইটেশন ফ্লো, ডিএ মানে হলো, ডিআর মানে হলো ডোমেন রেটিং, ইউআর মানে হলো ইউআরএল রেটিং, পিবিএন মানে হলো পাবলিক ব্লগ নেটওয়ার্ক, এসইআরপি মানে হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, আর ব্যাকলিং মানে হলো এ লিঙ্ক অন অ্যানাদার ওয়েবসাইট দ্যাট ডাইরেক্টস পিপল টু ইয়োর ওয়েবসাইট। ব্যাকলিং সম্পর্কে কিন্তু আমরা খুব ভালো মতো জানি, কারণ আপনাদের ফার্স্ট ক্লাসে আমি এটা নিয়ে অনেক রকমের বিষয়টি বুঝিয়েছিলাম। বাকিগুলো আমরা বুঝাইনি। আমরা একটা কাজ করি, একটা স্ক্রিনশট নিয়ে নেই, অথবা আপনারা নিজেরা
একটা একটা করে হাতে হাতে লিখে নিতে পারেন। ঠিক আছে, আপনাদের যেটা খুশি। যদি স্ক্রিনশট নিয়ে নিতে চান স্ক্রিনশট নিয়ে নেন, অথবা আপনারা নিজেরা সবাই নিজের হাতে হাতে খুঁজে নিবেন। যেমন আমি যেভাবে খুঁজেছি, টিএ ইন এসইও লিখলেই আপনার আসবে টপিক অথরিটি, ডিএ ইন এসইও লিখেই আসবে আপনার ডোমেন অথরিটি। এভাবে করে গুগলে একটা একটা করে সার্চ দিবেন, একটা একটা করে বের করবেন। বুঝতে পেরেছি যেভাবে আপনারা করতে ইচ্ছুক। তো আপনার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। একটু আগে আমি কি বলেছি, এগুলো কিন্তু একটা ওয়েবসাইটের এক্সট্রা কোয়ালিটিস। ঠিক আছে, যেটা তাকে একটা ওয়েবসাইটকে আরেকটা ওয়েবসাইট থেকে বেটার হিসাবে গুগলের সার্চ ইঞ্জিনকে দেখায়। ঠিক আছে, তার মানে এটা ডাইরেক্টলি র্যাঙ্কিং করাবে না, কিন্তু সার্চ ইঞ্জিনকে বুঝাবে র্যাঙ্কিং এর জন্য অন্য ওয়েবসাইট থেকে যোগ্য। তো আমরা সবাই হয়ে গেছে যেহেতু, তাহলে আমরা একটা একটা করে এগুলো আমরা বিষয়গুলো বুঝার চেষ্টা করি। ওকে, তো আমরা তাহলে একটা একটা করে বোঝার চেষ্টা করি আসলে বিষয়টি কিরকম। আজকে ক্লাসটি অনেক বেশি বোরিং, তারপর আমরা দেখি কতটুকু করা যায়। একটা হলো টপিক অথরিটি। তো টপিক অথরিটির বিষয়টা কি? বাংলা কথায় টপিক অথরিটি হলো আপনি কত একটা বিষয় সম্পর্কে বেশি জানেন, সেটাই হলো এক কথায় টপিক অথরিটি। তো বিষয়টি কিন্তু একরকম শেষ। ঠিক আছে, তো আপনি ভালো জানেন সেরকম ওয়েবসাইটে কিন্তু ভালো জানে, তো সেটাই কি এক কথায় টপিক অথরিটি। তো এখানে আমি কি সেরকম ওয়েবসাইটও ভালো জানে, তো সেটা যদি আপনি সার্চ ইঞ্জিনকে ভালো মতো বোঝাতে পারেন তাহলে কিন্তু আমার টপিক অথরিটি হয়ে যায়। তো আমি এখানে সুন্দর মতো কি লিখেছি আমরা দেখি। টপিক অথরিটি হলো একটি মেট্রিক যা একটি ওয়েবসাইটকে নির্দিষ্ট বিষয়ে কতটি দক্ষ বা বিশেষজ্ঞ সেটা নির্ধারণ করে। এটি সাধারণত এটি কনটেক্সের গুণগত মান অথবা সেই বিষয়ের গভীরতা এবং ওই বিষয়ের কন্টেন্টের বিশেষণ বা উপস্থাপনের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। ওকে, তো আপনার টপিক কন্টেন্টের উপরে সার্চ করে সার্চ ইঞ্জিনের কাছে এই বিষয়ে নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য হিসাবে গণ্য করা হয়। তো আমরা টপিক অথরিটিটা বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি একটু উদাহরণ দেই তাহলে আমরা আরো ভালো মতো বুঝতে পারবো। টপিক অথরিটিকে ভাবুন একটা টিচারের কোনো স্পেসিফিক সাবজেক্টের উপর কতটা গভীরতা বা নলেজ আছে সেটার মতো। একটি ওয়েবসাইটের টপিক এর উপরে ডিটেলড এবং কন্টেন্টের প্রতি যদি বেশি ধারণা থাকে, ঠিক আছে, তাহলে সেই সাবজেক্টের উপরে ট্রাস্টেড বা প্রতিষ্ঠা করতে পারে। যেরকম আপনারা জানেন যে আমি এই আইটি বা এরকম রিলেটেড সম্পর্কে ভালো জানি, তার মানে আপনি আমাকে এই টাইপের কিছু জিজ্ঞেস করলে আমার কাছ থেকে কিন্তু আনসার পাবেন। এই সম্পর্কে কিন্তু আপনার একটি নির্ভরশীলতা আছে। তো আপনার যদি টপিক অথরিটি, আপনার ওয়েবসাইটের যে টপিক অথরিটি যদি ভালো থাকে, এটাও 1 থেকে 100 টাইপের একটি মেট্রিক বা একটি স্কোর। এই স্কোরটা যদি ভালো থাকে তাহলে গুগলও জানবে যে আপনার কাছে যদি আসে কোনো ইউজার, তাহলে আপনার কাছে সেই রকম সেই রিলেটেড সেই টপিকের উপরে আনসার ইউজার পাবে। আশা করি আমি বুঝতে পেরেছি টপিক অথরিটিটা কি। তারপরে হলো এসইআরপি, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ রেজাল্ট পেজ আমরা দেখেছি, আমরা যখন গুগলে কিছু সার্চ দেই, যেমন কিওয়ার্ড রিসার্চ দিয়ে সার্চ দিয়েছি, এ, ধরেন কিচেন, কিচেন প্রাইস দিয়ে আমরা সার্চ দিলাম। মনে করেন আপনার গার্লফ্রেন্ডকে একটা কিচেন গিফট করবেন, তো কিচেন প্রাইস দিয়ে আমরা সার্চ দিয়েছি। তো এই যে আমরা কোনখানে সার্চ দিয়েছি, গুগলে। ওকে, তো গুগলে যে আমরা সার্চ দিব, তো গুগলে যে সার্চ দিয়েছি, যেখানে আমাদের সার্চ রেজাল্ট গুলো আছে, এখানে কি বলছি আমরা, এটাকে আমরা এসিআরপি বলে লিখছি। ওকে, তো এটাকে কি বলছি আমরা, এসিআরপি, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো সার্চ রেজাল্ট পেজটা কি? এসিআরপি হলো সেই পেজ যেখানে ব্যবহারকারী প্রশ্নের উত্তরগুলো প্রদর্শন করে। এসিও
ওর এর মূল লক্ষ্য হলো একটি ওয়েবসাইট বা ওয়েব পেজের এসইআরপি এর শীর্ষে নিয়ে আসা, কারণ উচ্চ র্যাঙ্কিং ফলাফলগুলো সাধারণত বেশি ট্রাফিক পায়। তার মানে কি, এসইআরপি এর সবাই আমরা কি জন্য চেষ্টা করি, আমাদের কন্টেন্ট গুলো যাতে এসইআরপি এর শীর্ষে থাকে। যেগুলো এসইআরপি এর শীর্ষে থাকে তার কিন্তু বিজনেস সব থেকে বেশি ভালো হয়। এটা কিন্তু আমরা খুব ভালো মতো জানি। একটি উদাহরণ দিয়েছি এখানে। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ হলো, মানে এসইআরপি হলো আপনার স্কুলের ঠিক রেজাল্ট বোর্ডের মতো। যদি আপনার স্কুলের রেজাল্ট বোর্ডের ছাত্র তালিকায় সবার শীর্ষে স্টুডেন্টরা থাকে, সেখানে কিন্তু আপনার টিচাররা সবার চোখের মধ্যে থাকে, মনে করে যে এই ছাত্রগুলো কিন্তু মেবি ভালো ছাত্র। আশা করি আমরা এসিআরপিটাও ক্লিয়ার। আমায় কিন্তু অবশ্যই বলবেন কোন বিষয়টি আমরা বুঝতে পারছি না, তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে হলো ডোমেইন অথরিটি, মানে ডিএ। এটা কিন্তু আমাদের সব থেকে বেশি দরকারি একটা। আজকে আমি একটু আগেই বলেছি শুভ ভাইয়া, আজকের ক্লাস এবং গতকালের ক্লাস কিন্তু টোটালি থিওরিটিক্যাল, ঠিক আছে? তো আমরা নেক্সট ক্লাসগুলো আমরা কিছুটা কিছুটা আমরা বুঝ এই শিখবো, ঠিক আছে? প্র্যাকটিক্যাল কিছুটা আমরা শিখব। তো ডোমেইন অথরিটি কি? ডোমেইন অথরিটি বা ডিএটা কি? তো ডিএটা হলো, এটা হলো আমাদের মেইন একটা ইন্টারেস্টিং জিনিস, এবং আমাদের সবচেয়ে বেশি লাগবে হলো একটি ওয়েবসাইটের ডিএ। তো ডিএটা কি? ডিএটা হলো মোজ দ্বারা কর্তৃক একটি স্কোর। তো আপনাদের জিজ্ঞেস করা, আপনাদের মনের মধ্যে থাকবে, স্যার মোজটা কি? তো মোজ হলো একটি ওয়েবসাইট, ঠিক আছে? তাহলে মোজ কি? কি বললাম, একটি ওয়েবসাইট। তাহলে মোজ কোন ওয়েবসাইটটা? যদি আমি গুগলে মোজ লিখে সার্চ দিই, তাহলে এই ওয়েবসাইটটা আপনার চোখের সামনে আসবে। তো এই ওয়েবসাইটে আমরা কি দেখতে পাচ্ছি, একটি হাই র্যাঙ্কিং কোয়ালিটি ট্রাফিক মেজারেবল রেজাল্টস। তো এই ওয়েবসাইটে কি করে আপনার, এরা বেশিরভাগই কিওয়ার্ড রিসার্চ গুলো করে, তারপর এরা সাইট অডিট গুলো করে, পরে এরা র্যাঙ্ক ট্র্যাকিং করে এবং লিঙ্ক অ্যানালাইসিস গুলো করে, ঠিক আছে? এর সাথে এরা যেটা বললাম ডোমেইন র্যাঙ্কিং, ডোমেইন অথরিটি যেটা আছে, ডোমেইন অথরিটি, এটা এরা বের করে দেয়। তারপরে এরা কিওয়ার্ড গুলো এক্সপ্লোর করে, লিংক এক্সপ্লোর করে, এবং সাইট গুলো ক্রলিং করে তারা আপনাকে একটা রেজাল্ট দিয়ে দেয় যে আপনার সাইটটা ভালো আছে নাকি না। আমরা এখানে সুন্দর মতো দেখতে পাচ্ছি যে পাওয়ার ইউর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস উইথ এসইও সফটওয়্যার টুলস, এপিআইস অ্যান্ড ব্যাপক ডাটা সলিউশন। তার মানে আপনি এখানে এসে এদের প্ল্যানস গুলো নিয়ে আপনার এসইও ডাটা যে আছে এগুলোকে আরো বেশি বেটার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছি। এবং এদের কিছু টিউটোরিয়ালও আছে, এরা মাঝে মাঝে দেয়। এদের কিছু টিউটোরিয়াল আছে এসইও নিয়ে, অত বেশি লাভ হয় না, তারপর পড়তে পারেন। এই যে ফ্রি এসইও টুলস এর মধ্যে কিছু টিউটোরিয়াল আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যা 1 থেকে 100 এর মধ্যে মতো নির্ধারিত হয়। এটি পূর্বাভাস দেয় আপনার সার্চ ইঞ্জিনকে, বা জানিয়ে দেয় যে এটি আপনার এসইআরপি এর কোন স্থান দখল করতে পারে, ঠিক আছে? যদি আপনার ডিএ 70 এর উপরে হয়, ডিএ 70-র উপরে হয়, তাহলে আপনার একটি ওয়েবসাইটে ডিএ ভালো। ওকে, ডিএ এর যে মার্কস হবে 1 থেকে 100-র উপরে, ডিএ যদি 70-র উপরে হয়, 70-এর উপরে হয়, তার মানে সেটা ভালো। ডিএর স্কোর নির্ধারণের সময় বিভিন্ন ফ্যাক্টর নির্বাচন করা হয়। কি কি জিনিস ফ্যাক্টর নির্বাচন করে? মস ডিএটা নির্বাচন করে, যেমন লিঙ্কের রুট, যেমন একটি ওয়েবসাইটের লিঙ্কের রুট ডোমেনের সংখ্যা। একটি ওয়েবসাইটের সাথে অনেকগুলো, মনে করেন একটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সাথে অনেকগুলো ওয়েবসাইট কিন্তু লিঙ্ক করা থাকে, ব্যাক লিঙ্ক করা থাকে। এর কি আমরা জানি? যেমন মনে করেন আপনি দারাজেই আর কি মনে করেন ঢুকছেন, দারাজ আমরা সবাই জানি। তো দারাজ কি অনেক জায়গায় প্রমোট করে না? আমরা কি দেখেছি অনেক জায়গায় প্রমোট করে না? তো অনেক জায়গায় যে প্রমোট করে,
এগুলো যদি, এগুলো সবগুলো কোয়ালিটি তো ভালো খারাপ আছে, তাই না? এগুলোর ডোমেন কি ডট কম, নাকি একটা বাজে ডোমেন থেকে আসছে? ডোমেন হলো আপনার ডট কম নাকি ডট বিডি, এগুলো কি বলছি আমরা? এগুলো ডোমেন বলি, ঠিক আছে? তো এগুলো কি বলছি আমরা? ডট কম নাকি ডট বিডি, এগুলো কি বলছি আমরা? ডোমেন বলছি, তাই না? তো এই যে ডোমেনের সংখ্যা, কয়টা ডোমেন আছে, কোন ডোমেনের কি পরিমাণ, এগুলো সবকিছু কি করে? এগুলো সব কিন্তু মেজার করে, ঠিক আছে? এবং তারপরে ব্যাকলিংকের সংখ্যা, কয়টা ব্যাকলিংক আছে, এগুলো সবকিছু অ্যানালাইসিস করে একটা মান দেয়। আমি কি বুঝাতে পেরেছি কি বলেছি? ডিএটা কি আমরা বুঝতে পেরেছি? মজ যে ডিএটা দেয়, এগুলো সবকিছু দেখে একটা ডিএ দেয়। আমরা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? তো উচ্চ ডিএ মানে আপনার সার্চ এসিআরপি এর ভালো স্থান দখল করতে পারে। যদি না বুঝিয়ে আমাকে বলবেন স্যার আমি বুঝতে পারিনি, তাহলে কিন্তু আমি আবারও বুঝিয়ে দিব। তো ডোমেন অথরিটি হলো এমন একটি এমন একটি স্কোর, ঠিক তেমনি যেমন একটি স্কুলের ভালো রেজাল্ট পড়ে, বা যদি ঠিক এরকমই, এরকমই ভালো একটা স্কুলের মতো আর কি, সেখানে ভালো ছাত্ররা পড়ে। তো ওই স্কুলের ছাত্ররাও হয়তো ভালো ফলাফল করবে যদি একটি, একটা জিনিস মনে রাখবো, যদি একটি ভালো ওয়েবসাইটে ডিএ যদি ভালো হয়, ওয়েবসাইটে ডিএ মনে করেন 70 আছে, ঠিক আছে, ওয়েবসাইটে ডিএ 70+ আছে, মনে করেন 80+ আছে, তাহলে সেখানের কন্টেন্ট গুলো যদি আমি দেই, কন্টেন্ট যদি আমি আরেকটা দেই, তাহলে সেই কন্টেন্টটাও কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে বা এসইআরপি এর মধ্যে আসতে পারে। আমি কি যেগুলো বলছি আমি কি বুঝাতে পেরেছি, নাকি আমি জাস্ট বলছি আপনারা কিছু বুঝতে পারছেন না? গুগলের মধ্যে ফার্স্ট পেজে আসতে পারে। আমরা যে পোস্টটা দিব বা যে কন্টেন্টটা দিব, এটা কিন্তু ফার্স্ট পেজে আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তার মানে হাই র্যাঙ্কিং ডিএটা আসার সম্ভাবনা কিন্তু আবার বেশি। আমি আবারও বলছি যে হাই র্যাঙ্কিং ডি এর একটি ওয়েবসাইটের মধ্যে এটি কন্টেন্ট যদি আমরা দেই, সেই কন্টেন্টটা ফার্স্ট পেজে আসার সম্ভাবনা সব থেকে বেশি হয়। মানবেন্দ্র ভাইয়া ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো একটি 70+ বা 80+ ডি এর মধ্যে যদি আমরা একটি কন্টেন্ট পোস্ট করি, তাহলে সেটা ফার্স্ট পেজে আসার সম্ভাবনা বেশি থাকে। তো এখানে একই রকম ভাবে এখানে লিখেছি যে একটি ভালো স্কুলের যদি একটা ভালো স্টুডেন্টরা পড়ে এবং সেখান থেকে ভালো ফলাফল করে, তাহলে সেখানে অন্য স্টুডেন্টরাও যায়, ঠিক আছে? অন্য স্টুডেন্টরাও যায়। দিয়ে কিভাবে ভালো হবে একটু আগেই বলেছি ভাইয়া, পলাশ ভাইয়া একটু আগেই বলেছি। ডিএ কিসের উপর ব্যবহার, ডিএ কিসের উপর নির্ভর করে? লিংক রুটের উপরে এবং মোট ব্যাকলিংক সংখ্যার উপরে। ঠিক আছে, কিসের উপরে? লিংক রুটের উপরে, যে কতগুলো লিংকের উপরে আপনার ওয়েবসাইটটি আর কি নির্ভর করছে, এবং মোট লিংকের উপরে, ব্যাকলিংকের উপরে। পলাশ ভাইয়া ক্লিয়ার? আমি একটু আগে একটা দারাজ ওয়েবসাইট দিয়ে দেখালাম। দারাজ ওয়েবসাইট অনেকগুলো ব্যাকলিংকের সাথে যেহেতু যুক্ত আছে, সবকটা ব্যাকলিংক কি কি, এদের ডোমেইন গুলো কি, ঠিক আছে, কি ডট কম কি কিসের ভাবে যুক্ত আছে, ঠিক আছে, এইগুলো সে আগে দেখবে এগুলো কত ভালো, ঠিক আছে, তারপরে কয়টা ব্যাকলিংক, এগুলো সবগুলো দেখে সে একটা মার্কস দিবে। পলাশ ভাইয়া ক্লিয়ার? বাকিরা ক্লিয়ার তাহলে? তো আমরা তাহলে বুঝতে পেরেছি। তো ওই স্কুলের ছাত্ররাও যদি আপনার একটি ওয়েবসাইটে একটি ভালো ডিএর এটি তো আমরা কোথায় ছিলাম? তো ডোমেন অথরিটি হলো একটি স্কুল, একটি ঠিক একটি স্কুল যেমন ভালো ছাত্ররা পড়ে
তাহলে ওই স্কুলের ছাত্ররাও ভালো ফলাফল করবে। একইভাবে যদি কোনো ওয়েবসাইটে দিয়ে ভালো হয়, সেই ওয়েবসাইটের কন্টেন্ট সার্চ দিলে সার্চ রেজাল্টে ভালো জায়গায় আসার সম্ভাবনাও আসে। তো আমরা তাহলে ডিএটা আমরা ভালো মতো বুঝেছি। তারপর হলো পিএ। পিএ মানে কি? পেজ অথরিটি। আমি এক কথায় বুঝিয়ে দিই আগে। ডিএ যে একটু আগে বলেছি, এটা আমরা তাহলে 100% ক্লিয়ার। ডিএটা হলো আমাদের ওয়েবসাইট রিলেটেড। ঠিক আছে, ডিএটা কি? ওয়েবসাইট। আর পিএটা যেটা বললাম, পিএটা এখন যে আমরা শিখবো, এটা হলো ওয়েব পেজ। ওয়েবসাইটের ছিল, আর এটা হলো ওয়েব পেজের জন্য যদি আমরা বলি একটা ওয়েব পেজের, তাহলে সেটা কি? সেটা হলো পেজ অথরিটি। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টি? ডিএটা যখন আমরা চিন্তা করব, তখন সমগ্র ওয়েবসাইট নিয়ে চিন্তা করব, যে মার্কসটা দিবে। আর পিএটা হলো প্রতিটা ওয়েব পেজের, প্রতিটা ওয়েব পেজের যখন চিন্তা করব, সেটা হলো আমার পিএ নিয়ে যে আমার চিন্তা করা হবে। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমাকে বলেন, স্যার বুঝতে পারিনি। মোজদারা কর্তৃক আরেকটি মেট্রিক, যা ডোমেন অথরিটির মতোই, তবে এটি সম্পূর্ণ ডোমেনের পরিবর্তে, মানে সমগ্র ওয়েবসাইটের পরিবর্তে, একটি পৃষ্ঠা বা পেজের সার্চ র্যাঙ্কের পেজ, সার্চ রেজাল্ট পেজ বা এসিআরপি এর কতটুকু, কত নাম্বার পেজে আসবে সেটার সম্ভাবনা নির্ধারণের জন্য ফোকাস করে। পি এর স্কোরও 1 থেকে 100-র মধ্যে নির্ধারিত হয়, এবং উচ্চ র্যাঙ্কের পেজ মানে সেটা উপরের দিকে উঠে আসার সম্ভাবনা বেশি। তো আমরা এটা কিরকম দেখতে পাচ্ছি? পেজ অথরিটিটাও হলো নির্দিষ্ট একটি ক্লাস বা শ্রেণীর সুনামের মতো। যেমন কিছু ক্লাসের ছাত্রদের জন্য, কিছু ক্লাস দেখবো একটি স্কুলে, কিছু ক্লাস কিন্তু বেটার, ভালো স্টুডেন্ট। ঠিক আছে, যেমন আমি যখন একটি কলেজে ছিলাম, কলেজে কিছু সেকশন ছিল, যেমন বি সি ডি। বি এ খুব ভালো স্টুডেন্ট, সি এ একটু খারাপ স্টুডেন্ট, ডি এ একবারে খারাপ স্টুডেন্ট। ঠিক আছে, তার মানে সেই ক্লাসের জন্য, মানে সেই এইচএসসির কথা বলছি, তো তো সেই ক্লাস টুয়েলভের জন্য বা এইচএসসি ফার্স্ট ইয়ারের জন্য বিএ স্টুডেন্টরা সবাই ভালো ছিল, তাই না? তাহলে আমরা তাহলে কি বলা হতো? যে বিএর যে কয়টা স্টুডেন্ট আছে, ক্লাস বি এর, সেকশন বি এর, সরি, সেকশন বি এর স্টুডেন্ট সবাই ভালো ছিল। তো এরকম আমরা যখন চিন্তা করি, যেমন কিছু কিছু ক্লাস ভালো ছাত্রদের জন্য পরিচিত, সেরকম ওয়েব পেজের ও কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিকগুলো হিসাবে পরিচিত, এবং সার্চ রেজাল্টের পেজে উপরের দিকে দেখানো হয়। তো আমি কি কিছুটা বুঝাতে পেরেছি সবাইকে, নাকি আমরা কিছুই বুঝতে পারিনি? যদি না বুঝতে পারি আমাকে বলেন যে পিএ এবং ডিএ আমরা বুঝতে পারিনি। তারপরে হলো আমাদের টিএফ, মানে ট্রাস্ট ফ্লো। টিএফ ট্রাস্ট ফ্লো মানেটা কি? ট্রাস্ট ফ্লো হলো ম্যাজেস্টিক দ্বারা তৈরি একটি মেট্রিক। তো ম্যাজেস্টিকটা কি? ম্যাজেস্টিকটা হলো আরেকটি ওয়েবসাইট। আমি যদি ম্যাজেস্টিক দিয়ে গুগলে সার্চ দিই, তাহলে এরকম একটি ওয়েবসাইট আসবে। ঠিক আছে, তো ম্যাজেস্টিক কি করে? এরা ব্যাকলিংক নিয়ে কাজ করে। তো এরা, এদের কাজ হলো ট্রাস্ট ফ্লো, এবং আরেকটি হলো সাইটেশন ফ্লো। তো একটু আগে, একটু পরবর্তীতে পড়বো সাইটেশন ফ্লো। তো এই দুটো নিয়ে তারা একটি অডিট রিপোর্ট দেয়। তারপরে ব্যাকলিংকের যে হিস্টোরি, আপনি আপনার ওয়েবসাইটে কোন কোন ব্যাকলিংক দিয়ে কাজ করেছে সেটা তারা বের করে দেয়, লিঙ্ক কনটেক্সট দিয়ে। তারপরে টপিক্যাল ট্রাস্ট ফ্লো দেয়। এখন কথা হলো, টপিক্যাল ট্রাস্ট ফ্লো যে আমি বললাম, এটার মানে কি? তো টপিক্যাল ট্রাস্ট ফ্লো মানে হলো আপনার ব্যাকলিংক কই থেকে আসে সেটা তারা বের করে নিয়ে আসে। ঠিক আছে, তো আমরা বুঝতে পেরেছি যে এরা সম্পূর্ণ ব্যাকলিংক সম্পর্কে কিন্তু আগামাথা সব জানে। ঠিক আছে, দেখেন, ফাইন্ড আউট হু লিঙ্কস টু ইয়োর ওয়েবসাইট। তার মানে আপনার ব্যাকলিংক কোথায় আছে আপনি না জানলেও কারা জানবে? এই ম্যাজেস্টিক জানবে। আমরা বুঝতে পেরেছি তারা আপনার ওয়েবসাইট কোদাল দিয়ে কুড়ে কুড়ে আপনাকে একবারে বের করে নিয়ে আসবে, আপনার হিস্টোরি কি ছিল। আমি বুঝতে পেরেছি আপনার 10 বছরের হিস্টোরি তারা খুঁজে নিয়ে আসবে, কোথায় কি লুকিয়ে রেখেছেন সব নিয়ে আসবে। কারা নিয়ে আসবে? এই ম্যাজেস্টিক।
ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো তারপরে আমরা বুঝলাম যে ম্যাজেস্টিক দ্বারা একটি মেট্রিক যা একটি ওয়েবসাইটের পয়েন্ট লিঙ্কগুলোর কোয়ালিটি মাপা হয়। উচ্চ লিঙ্ক ফ্লো মানে সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো অন্যান্য উচ্চ মানের সাইট দ্বারা প্রাপ্ত। এটি একটি ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা নির্ধারণে সহায়ক, তার ব্যাকলিঙ্কের কোয়ালিটি এর উপরে ভিত্তি করে। ঠিক আছে, তার মানে বুঝতে পারলাম উচ্চ ট্রাস্ট ফ্লো মানে সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো অন্য গুণগত মানের সাইট দ্বারা প্রাপ্ত। তার মানে হলো সে বুঝতে পারলো যে যেহেতু সে ব্যাকলিঙ্ক গুলো ট্রাস্ট দেখতে পারে, অন্য ব্যাকলিঙ্ক গুলো যদি ভালো হয় তাহলে আপনার ওয়েবসাইটটিও ভালো। আশা করি কথাটা ওই একটাই। ওকে, আপনার ব্যাকলিঙ্ক ভালো তার মানে আপনি ভালো। ওকে, বাংলা কথা শেষ। ট্রাস্ট ফ্লো হলো একটি নির্ভরযোগ্য বন্ধুর মতো। যদি বিশ্বাসযোগ্য লোক আপনার সাথে ভালো কথা বলে তাহলে আপনিও বিশ্বাসযোগ্য হয়ে উঠবেন, বলে আপনিও বিশ্বাসযোগ্য হিসাবে বিবেচিত হবেন। ওয়েবসাইটটি ক্ষেত্রেও যদি লিঙ্কগুলো অন্যান্য বিশ্বাসযোগ্য ওয়েবসাইট থেকে আসে তাহলে তাদেরকে ট্রাস্ট ফ্লো বেশি হয়। তো আমরা ট্রাস্ট ফ্লোটা আমরা ক্লিয়ার। তারপর হলো ট্রাস্ট অথরিটি। তো ট্রাস্ট অথরিটি এখন বেশি ইউজ হয় না। তো ট্রাস্ট অথরিটিটা কি? ট্রাস্ট অথরিটি হলো ওয়েবসাইটটা কতটা ট্রাস্টফুলনেস, যেটা একটু আগে ব্যবহৃত বলেছি সেটা আর কি বুঝায়। তো এই মেট্রিকটি এখন আগের মতো ব্যবহার করা হয় না, আগে ব্যবহার হইতো। তো এটা নর্মালি এটা হতো আপনার যে ডোমেন, ডোমেন কোনটা বলেছি বুঝতে পেরেছি, এই যে .com, .bd, .xyz, এইগুলো যে আপনার ডোমেন যেগুলো আছে এগুলোকে ডোমেন বলে। তো ডোমেনটার কত পুরানো, তারপরে এর সাথে ইনবাউন্ড লিঙ্ক মানে আপনার যে লিঙ্কগুলো আছে এগুলো যে ওয়েবসাইট থেকে এসেছে এটার কোয়ালিটি কত, কত ভালো, এই লিঙ্কগুলো কতটা ট্রাস্টফুল, এগুলো ভালো নাকি খারাপ, এগুলো ফ্যাক্টরগুলো মিক্স মিক্স করে আপনাকে একটা রেজাল্ট দেয়। যেসব ওয়েবসাইটে ট্রাস্ট অথরিটি বেশি সেগুলো সার্চ ইঞ্জিনের চোখে রিলায়েবল এবং ট্রাস্টওয়ার্দি হিসাবে দেখা যায়। তো আমরা ট্রাস্ট অথরিটি বুঝতে পেরেছি, আশা করি আমরা বুঝতে পেরেছি। ট্রাস্ট অথরিটিকে ভাবুন একজন টিচারের স্টুডেন্টের প্রতি বিশ্বাসের মতো। ঠিক আছে, একটা টিচার স্টুডেন্টের উপরে যে বিশ্বাস আছে সেরকমই যদি ওয়েবসাইট ভালো আচরণ করে তাহলে তার ভালো বন্ধু থাকে। যেমন ট্রাস্টওয়ার্দি ওয়েবসাইট যদি সেটা গুগলের চোখে বেশি ট্রাস্টওয়ার্দি হয়ে উঠবে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম ট্রাস্টওয়ার্দিটা এখন ইউজ করা বেশি হয় না। তো তারপরও আমি কেন দেখালাম ট্রাস্টওয়ার্দি ট্রাস্ট অথরিটিটা কেন দেখালাম? অনেকে যদি আপনারা টিএ দিয়ে সার্চ দেন, টিএ ইন এসইও, অনেকে দেখবেন ট্রাস্ট অথরিটি দেখাচ্ছে। ঠিক আছে, তো ট্রাস্ট অথরিটিটা এখন আর ব্যবহৃত হয় না। ঠিক আছে, এজন্য আমি আপনাকে দেখিয়ে দিলাম টিএটা কিন্তু এখন আপনার ব্যবহৃত হয় না। একটু আগে আমি বললাম টপিক অথরিটি এখন ব্যবহৃত হয়। ঠিক আছে, ট্রাস্ট অথরিটি ব্যবহৃত হয় না, এখন কোনটা ব্যবহৃত হয়? টপিক অথরিটি। তো এই জন্য আমি বললাম ট্রাস্ট অথরিটি যদি আসে কেন আসে সেটা আমি এখন দেখিয়ে দিলাম। ওকে, ট্রাস্ট ফ্লোটা একটু পরে দেখাই ক্লাসের পরে। তারপরে হলো আমরা সাইটেশন ফ্লোতে যাচ্ছি। ওকে, সাইটেশন ফ্লো। সাইটেশন ফ্লো হলো আমার সাইটেশন ফ্লো হলো ম্যাজেস্টিকের আরেকটি মেট্রিক যা একটি ওয়েবসাইটের লিঙ্কের সংখ্যা মাপে। তো সাইটেশন ফ্লো কি? এক এটা কি দিয়ে তৈরি? এটা কিন্তু ম্যাজেস্টিক দিয়ে আরেকটি মেট্রিক। তাহলে এটা কি করে? ওয়েবসাইটের লিঙ্কের সংখ্যা মাপায়। ঠিক আছে, আর কিছু করে না। মনে করেন এ সাইটের সাথে একটি ওয়েবসাইট, তার সাথে 10টি ব্যাকলিঙ্ক যুক্ত আছে। কয়টি? 10টি ব্যাকলিঙ্ক যুক্ত আছে। এই 10টি ব্যাকলিঙ্ক যুক্ত আর কি মাপায়? 10টি থাকে না, নর্মালি 100টা থাকে। তো এই 100টা ব্যাকলিঙ্ক কি করে সে? এই 100টা ব্যাকলিঙ্ক আর কি মাপে, জাস্ট নিয়ে নেয়। টপিক টপিক অথরিটি যেটা দেখেছিলাম সেখানে কি করেছে, এর আগেরটা যেটা দেখেছিলাম ট্রাস্ট ফ্লোতে, যে
ও কিন্তু দেখে যে ব্যাকলিং যে কয়টা আছে সে কয়টার অবস্থা কেমন বিবেচনা করে তারপরে কিন্তু মার্কস দেয়। আর সাইটেশন ফ্লো যেটা করে সব কটা কিন্তু সে দেখে না এটা ভালো নাকি খারাপ, সবগুলো সে টেস্ট করে দেয়, ঠিক আছে, সবগুলোই সে নিয়ে নেয়, ঠিক আছে। দেখেন যে লিঙ্কের কোয়ালিটি বিবেচনা করে না, এটি ইঙ্গিত করে ওয়েবসাইট কতটা প্রভাবশালী। সেটির সাথে লিঙ্ক করা সাইটগুলোর সংখ্যা ভিত্তি করে। ট্রাস্ট ফ্লো এর বিপরীতে সাইটেশন ফ্লো কোয়ালিটি বিবেচনা করে না। তো ট্রাস্ট ফ্লোতে একটু আগে দেখেছিলাম কি, যে আমরা ট্রাস্ট ফ্লোতে দেখেছিলাম ও কোয়ালিটি বিবেচনা করে, প্রতিটি ব্যাকলিঙ্কের কোয়ালিটি বিবেচনা করে আপনাকে রেজাল্ট দেয়। ব্যাকলিঙ্কের কোয়ালিটি বিবেচনা কে করে? ট্রাস্ট ফ্লো বিবেচনা করে। আর সাইটেশন ফ্লো কি করছে? সাইটেশন ফ্লো কিন্তু কোয়ালিটি বিবেচনা করছে না, যে কয়টা থাকবে সব কটার রেজাল্ট আপনাকে দিয়ে দিচ্ছে। আর সাইটেশন ফ্লো মনে করেন যে স্কুলে আপনার কতটা, আপনি কতটা জনপ্রিয় তার মতো। যদি আপনার অনেক লোক পরিচিত এবং আপনাকে নিয়ে কথা বলে, তাহলে সেটা আপনার জন্য সে কয়টা মানুষ সব থেকে ভালো মানুষ না হতে পারে, আপনি কিন্তু জনপ্রিয় হয়ে যাবেন, ঠিক আছে। ওয়েবসাইটটাও ঠিক সেরকম। যে সবগুলো ব্যাকলিঙ্ক হিসেবে ব্যবহার হয় সেগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে, সেগুলো আপনার ডিএ গুলো কম হলেও কোনো সমস্যা নেই। সাইটেশন ফ্লো কি করবে? সেগুলো মার্কস গুলো দেখে আপনার সাইটেশন ফ্লো এর মার্কসটি বাড়িয়ে দিবে, যদিও সেই লিঙ্ক গুলো সবসময় ডিএ 70-র উপরে নাও থাকতে পারে। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি সাইটেশন ফ্লো কোনটা কি? সাইটেশন ফ্লো কি? আশা করি আমি বুঝাতে পেরেছি। না বুঝাতে পারলে বলেন, স্যার আমি বুঝতে পারিনি। তারপরে হলো ডোমেন রেটিং, মানে ডিআর, এহেরেফ দ্বারা তৈরি ডোমেন রেটিং। তো এহেরেফ কি? এহেরেফ হলো আরেকটি ওয়েবসাইট, আমি যদি গুগলে সার্চ দেই তাহলে এটা হবে এহেরেফ। তো এহেরেফ দেখতে কেমন এটা কি আমাদের মনে হচ্ছে? একবার দেখেছিলাম আমরা যখন এইচটিএমএল করি তখন এ ট্যাগ করেছিলাম, মনে আছে? HREF ইকুয়াল টু google.com, কিছুটা মনে আছে নাকি ভুলে গিয়েছেন? মনে পড়েছে কারো? কারো কি মনে পড়েছে নাকি মনে পড়েনি? তো এই যে আমরা এই যে এহেরেফ এখানে দেখতে পাচ্ছি না, এইটা দেখে তারা একটা কোম্পানি বানিয়ে ফেলেছে, দেখতে পাচ্ছি এহেরেফস। তো দেখলেন এই সাবিনা আপু বলেছে যে লিঙ্ক, তার মানে কি? এরা কি নিয়ে কাজ করে আমরা বুঝতে পারলাম, তারা লিঙ্ক নিয়ে কাজ করে, ঠিক আছে। তো এসইও, তারা এই তারা পাওয়ারফুল টুল সেট, যারা রিকগনাইজ ফর পাওয়ারফুল টুল সেট এবং এসইও টুল সেট নিয়ে তারা কাজ করে, ঠিক আছে। এবং তারা দেখতে পাচ্ছি এখানে তারা এখানে ওরকম কিছু লেখেনি যে তারা আসলে কি নিয়ে কাজ করে, এখানে এরকম কিছু লেখা নেই। যাই হোক, আমি যতটুকু জানি সেগুলো আমি বলি। এরা ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস ক্যাপাবিলিটিস নিয়ে আছে, এরা কিওয়ার্ড রিসার্চের টুল এবং সাইট অডিট নিয়ে এরা কাজ করে। এরা নর্মালি সাইট এক্সপ্লোর করে, ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক নিয়ে কাজ করে, অর্গানিক সাইট ট্র্যাকিং করে, র্যাঙ্কিং করে, কিওয়ার্ড কিওয়ার্ড র্যাঙ্কিং করে, ঠিক আছে। তারপর এরা কিওয়ার্ড এক্সপ্লোরার করে, কন্টেন্ট এক্সপ্লোরার করে, র্যাঙ্কিং এক্সপ্লোরার করে, ট্র্যাকিং এর কাজ করে এবং সাইট অডিট করে, ঠিক আছে। তো আপনার যে কয়টি লিঙ্ক আছে সবগুলো নিয়ে এরা কাজ করে। যেখানেই লিঙ্ক সেখানেই হলো আপনার এহারেফস। ওকে, এখানে কিছু লেখেনি এরকম, কিন্তু যেখানে আপনার লিঙ্ক সেখানেই আপনার এহারেফস। তো এখানে আমরা দেখতাম যে রোবেন রেটিং এর হলো একটি স্কোর যা ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক প্রোফাইল এর সামগ্রিক শক্তি নির্বাচন করে। এটা 1 থেকে 100-এর মধ্যে স্কেল। উচ্চ ডিআর মানে এটি সাইটের শক্তিশালী ব্যাকলিঙ্ক প্রোফাইল আছে এবং এটি সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং পেতে আপনাকে সহায়তা করে। তো আমরা বিষয়টি বুঝতে পারলাম। ডোমেইন রেটিং হলো একটি স্কুলের ছাত্রদের ভালো ফলাফলের উপর ভিত্তি করে এটি স্কুলের স্কোর দেওয়ার মতো একটি উচ্চ স্কোর, মানে এই স্কুলটি খুব শক্তিশালী এবং অন্যদের দ্বারা সম্মানিত। তো ডিএরটাও আমরা সবাই বুঝতে পারলাম। ওকে।
তো ডিআরটা কে দিচ্ছে? ডিআরটা আপনাকে এআরএফ দিয়ে দিচ্ছে। ওকে, তো আমরা এটাও ক্লিয়ার। তারপরে ইউআরএল রেটিং। তো ইউআরএল রেটিংটা কি? এআরএফস দ্বারা এটাও এসেছে ইউআরএল রেটিং, যেহেতু এটি লিঙ্ক। ইউআরএল রেটিং হলো ডোমেইন রেটিং এর মতোই, তবে এটি সম্পূর্ণ ডোমেইনের পরিবর্তে নির্দিষ্ট পেজের ব্যাকলিঙ্ক প্রোফাইলের শক্তির মূল্যায়ন করে। ঠিক আছে, ব্যাকলিঙ্ক প্রোফাইলের যে কয়টি ব্যাকলিঙ্ক আছে এদের শক্তি যেটা আছে, যে মানে ডিএ যেটা আছে সেটা মূল্যায়ন করে। তো উচ্চ ইউআর মানে এই পেজটির শক্তিশালী ব্যাকলিঙ্ক রয়েছে। ঠিক আছে, তাহলে যে পেজটি আছে সেই পেজটির ভালো ব্যাকলিঙ্ক রয়েছে এবং সেটি সার্চ সার্চ রেজাল্টের উচ্চ র্যাঙ্ক করতে সহায়তা করে। ওকে, তো আমরা এটাও বুঝতে পারলাম। তো ইউআরএল রেটিং হলো এটি নির্দিষ্ট ক্লাসরুমের স্কোরের মতো। উচ্চ স্কোর মানে সেই ক্লাসরুমটি উচ্চ শক্তিশালী এবং অন্যদের দ্বারা সম্মানিত। তাহলে ক্লাসরুমের স্কোর দেওয়ার মতো, অনেকগুলো ক্লাসরুম থাকলে একটি ক্লাসরুমের যদি স্কোর বেশি থাকে তাহলে অন্যদের থেকে সে একটু আগিয়ে থাকবে। তো আমরা ইউআরএল রেটিংটাও বুঝতে পারলাম। তারপরে নেক্সট এন্ড ফাইনালটা, ফাইনালের আগেরটা আর কি, প্রাইভেট ব্লক নেটওয়ার্ক, যেটা আমরা একটু আগে দেখেছি একজন লিখেছে না, যে আমি 100টা প্রাইভেট ব্লক নেটওয়ার্ক আমরা সেল দিব। আমরা কি দেখেছিলাম 100টা প্রাইভেট ব্লক নেটওয়ার্ক সেল দিব। অনেকেই কিন্তু পিবিএনটা সেল দেয়। তো পিবিএনটা কি? পিবিএনটা হলো একরকম আহ, নিজের মাঠ সেল দেওয়া। ঠিক আছে, নিজের আঙিনা সেল দেওয়া। আমি বুঝতে পেরেছি বিষয়টি। আপনি যখন নিজের আঙিনায় নিজে যা ইচ্ছা নিজে করবেন। ঠিক আছে, নিজে যা ইচ্ছা করবেন। আমি কি কিছুটা বুঝতে পেরেছি নাকি মনে পারিনি? আমি যাচ্ছি মুরাদি ভাইয়া, আমরা আগে ক্লাসটা আগাই, আপনি একটু লিখে রাখেন মুরাদি ভাইয়া। তারপর আমরা পিছের দিকে যাই, যেহেতু আমরা ভিডিও করছি। নিজের আঙিনায় নিজে যা ইচ্ছা সেটা আমরা করব। ওকে, আপনি আগে এইটুকু বুঝেন নাকি আমি? ঠিক আছে, আপনার কোশ্চেনটা নেই। তো আমরা হলো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক। তো ব্লক নেটওয়ার্কটা কি? তো একটু আগে আমি যেটা বলছিলাম যে এটা হলো আমার নিজের আঙিনা। তো আমরা নিজের আঙিনায় আমরা যেটা খুশি তা করতে পারবো না। আমরা কিন্তু, ঠিক আছে, ওকে করব। অবশ্যই আকোসা আপু, এসিআরপিটা আমি আবার বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। ক্লাসের শেষে আমি এসিআরপি আবার বুঝিয়ে দিব। তো আমরা এখানে যেটা বলছিলাম যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আঙিনা। তো আমরা আঙিনার মধ্যে যা খুশি সেটা কিন্তু আমরা করতে পারছি, তাই না? তো আমাদের আঙিনার মধ্যে আমরা যদি এখানে খারাপ কিছু লিখি তাও কিন্তু কোনো সমস্যা নেই, তাই না আকুসা আপু? এবং আমরা যদি ভালো কিছু লিখি তাও কিন্তু আমার কোনো কিন্তু সমস্যা নেই, তাই না? তো এটাই কিন্তু আমার পিবিএন। তো পিবিএন মানে কি? প্রাইভেট ব্লক নেটওয়ার্ক, মানে আমার নিজের নেটওয়ার্ক। ওকে, তো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক হলো এমন একটি ওয়েবসাইট বা নেটওয়ার্ক, ওয়েবসাইটের নেটওয়ার্ক যা আপনি নিজে একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওনারশিপে থাকে, যা একটি নির্দিষ্ট সাইট বা সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং উন্নত করার জন্য ব্যাকলিংকের জন্য করা হয়ে থাকে। ঠিক আছে, এই পিবিএন গুলো প্রায় গ্রে হেড এসইও টেকনিক গুলোর জন্য ব্যবহৃত হয় বা বিবেচিত হয়, কারণ এটি সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং কে ম্যানিপুলেট করার চেষ্টা করতে দেখানো হয়, যা গুগলের সার্চ ইঞ্জিনের জন্য শনাক্ত হিসাবে করা হয়। ধরেন আপনার একটি ওয়েবসাইট হলো এ। ঠিক আছে, তো ধরেন আপনি 100টা পিবিএন নেটওয়ার্ক বানিয়েছেন। কি করেছেন? 100টা পিবিএন বানিয়েছেন, পিবিএন বানিয়েছেন, পিবিএন ব্যাকলিঙ্ক করেছেন। ঠিক আছে, পিবিএন ব্যাকলিঙ্ক আমরা করেছি। এইগুলো যদি আমরা খুব ভালো মতো 180 70 দিয়ে, 60 দিয়ে
বেশি বললাম না, 60 DA করে আমরা কি করেছি, পিবিএন নেটওয়ার্ক আমরা করেছি 60 DA দিয়ে, এই এই ওয়েবসাইটটা। তার মানে 100 জন মানুষ আমরা ধরে কি নিচ্ছি, গুগল কি বুঝছে, একটু আমাকে এই কথাটা বলেন তো, গুগল কি বুঝতে বুঝতে পারছে যে এই এ নাম এই ওয়েবসাইট দিয়ে, ঠিক আছে, এই ওয়েবসাইট দিয়ে 100 জন বলছে এই 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 ওয়েবসাইটটা ভালো। আমি কি বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারিনি? ধরেন আরো বুঝাচ্ছি। আমার একটি ওয়েবসাইট হলো সুদীপ সরকার, একটি ওয়েবসাইট, ঠিক আছে, .xyz, একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের আমি 100টা পিবিএন সিলেক্ট করলাম, বানালাম, তাই না? এটা দিয়ে আমি ব্যাকলিঙ্ক করেছি, ঠিক আছে, মানে আমি 100টা ব্যাকলিঙ্ক করেছি এবং এখানে আমি অনেকগুলো আর্টিকেল লিখেছি। কি করেছি, অনেকগুলো আর্টিকেল লিখেছি। কার নিয়ে লিখেছি, আমি আমার এই ওয়েবসাইটটা কেন ভালো এগুলো নিয়ে আমি আর্টিকেল লিখেছি। আমরা কি এতটুকু বুঝেছি নাকি বুঝিনি? এটুকু কি আমরা বুঝেছি সবাই নাকি বুঝিনি? 100টা পিবিএন আমি এখানে কি বুঝলাম, যে এই 100টা পিবিএন নেটওয়ার্ক কার হাতে? এটা কি আমার হাতে না, মানে সুদীপের হাতে না? কে বানিয়েছে? যেহেতু আমি বানিয়েছি, তার মানে এখানে আমি যা যা আর্টিকেল লিখবো কে লিখতে পারবে, আমি লিখতে পারবো। তো এইগুলো যেহেতু আমি লিখতে পারছি, আর্টিকেল আমি লিখছি আমার নিজের নামে। তো আমি এখানে লিখেছি আমার ওয়েবসাইট থেকে পৃথিবীতে আর ভালো একটা ওয়েবসাইটও নেই। আমি কি লিখতে পারবো না? কিন্তু আমি যদি এটাকে ভালো, এই কয়েকটাকে আরো কিছু ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করে বানাই, ঠিক আছে, লিঙ্ক আপ করে বানিয়ে এটাকে কমপক্ষে 60 DA দিয়ে প্রতিটা ওয়েবসাইট যদি আমি করি, ঠিক আছে, তাহলে কি মনে করবে? তাহলে গুগল কি মনে করবে? গুগল মনে করবে না এই ওয়েবসাইট থেকে ভালো একটা ওয়েবসাইটও নাই? আমি কি বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারিনি? 60 DA কি? একটু আগেই বললাম 60 DA মানে হলো ডোমেন অথরিটি। আমরা একটু আগে ডোমেন অথরিটি পড়েছি না, মানবেন্দ্র নাথ ভাইয়া? ডোমেন অথরিটি কি? আমাদের তো তাহলে পিছিয়ে যাওয়া লাগবে। মনোযোগ না দিলে যখন জিজ্ঞেস করি তখন তো একটু সমস্যা হয়ে যায়। তো আমরা কি বললাম, আমি যদি একটা ওয়েবসাইট করি তার মানে গুগল কি বুঝবে, যে আমার যে এই সুদীপ সরকার XYZ, তাহলে সেটাকে কি এর থেকে ভালো ওয়েবসাইট মনে করবে, মনে করবে যে এই ওয়েবসাইটটা কিন্তু ভালো পাওয়া যাচ্ছে, তাই না? 100 পিবিএন আমি একটু আগে দেখালাম। তো আমাকে আরেকটা কথা বলেন, পিবিএন, আমি যে 100টা আমি র্যাঙ্কিং করছি, এটা অবশ্যই তো কোনো কিওয়ার্ডের উপরে করছি নাকি? কিওয়ার্ড না করে তো আমি আর্টিকেল লিখতে পারতাম না। এটুকু কি আমরা বুঝি নাকি এটা আমরা বুঝি না? আর্টিকেল লিখতে তো কিওয়ার্ড লাগে, লেখা ছাড়া তো, কোনো টপিক ছাড়া তো আমি একটা ওয়েবসাইটের সম্পর্কে লিখতে পারবো না, ঠিক আছে? তাহলে একজন জিজ্ঞেস করেছিল আমি কিভাবে উপরের দিকে উঠাতে পারি, আমি বুঝাতে পেরেছি, আমি কিন্তু সেই কথারও আনসার দিয়ে দিলাম। তো এখন আমরা পিবিএন নেটওয়ার্কটা বুঝতে পেরেছি যে কি জন্য এটাকে গ্রে হেড এসইও হিসাবে বোঝানো হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে। তো পিবিএন নেটওয়ার্কটাও আমরা বুঝতে পেরেছি, পিবিএন নেটওয়ার্ক দিয়ে আমরা কিভাবে একটা ওয়েবসাইটকে গুগলের সার্চ ইঞ্জিনে উপরের দিকে উঠাতে হয় সেটাও আমরা বুঝতে পেরেছি। এবং গুগলের সার্চ ইঞ্জিনে উপরে উঠা মানে এসইআরপি এর উঠানো কিন্তু সেম কথা, এটাও আমরা বুঝতে পেরেছি। ওকে। না বুঝলে বলেন, আমি এখনো আবারও বুঝিয়ে দিব। তো আমরা পিবিএন নেটওয়ার্ক, পিবিএন ডিএ এগুলো কিন্তু আমরা সবই বুঝতে পেরেছি। ধরেন ক্লাসে কিছু কিছু ছাত্র মিলে এটা পরিকল্পনা করলো, তারা একে অপরের সবাইকে প্রশংসা করবে এবং শিক্ষকদের মনে করবে যে এই ছেলেটা হলো আমাদের ক্লাসের সব থেকে ভালো ছেলে। এতে
শিক্ষকদের কাছে তাদের নাম বলতে পারে, ঠিক আছে, ভালো নাম কিন্তু হতে পারে, তাহলে কি হবে, শিক্ষক কি মনে করবে, যে ছাত্র সম্পর্কে ভালো মনে করছে সেই ছাত্রটা কিন্তু সব থেকে ভালো স্টুডেন্ট, ঠিক আছে, বা ভালো ছেলে। কিন্তু শিক্ষক যদি বুঝতে পারে এই যে তারা একটি দুষ্টামি করছে, এটা ইচ্ছাকৃতভাবে সত্যিকারের যোগ্যতায় নয়, তাহলে কিন্তু তারা শাস্তি পেতে পারে, ঠিক আছে। তো আমরা এখানে কি বুঝলাম, গুগলের র্যাঙ্কিং বাড়াতে আপনাকে সাহায্য করবে পিবিএন নেটওয়ার্ক, কিন্তু কোনো কারণে যদি গুগল বুঝতে পারে যে এটা আপনি ইয়ে করে করছেন, পিবিএন ব্যবহার করে করছেন, তাহলে আপনাকে গুগল পেনাল্টি দিতে পারে। তাহলে আমরা বিষয়টা বুঝতে পেরেছি, আমি একটি সুন্দর মতো উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু কিন্তু তারা সত্যি যদি ভালো ছাত্র হয় এবং অন্যরা স্বাভাবিকভাবে তাদের প্রশংসা করে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই, অর্গানিক ভাবে ব্যাকলিং করলে আপনাকে শাস্তি দিবে না। হোয়াট ইজ অর্গানিক ব্যাকলিং? অর্গানিক ব্যাকলিং মানে হলো আপনার সম্পর্কে সবাই ভালো ভালো লিখছে। মনে করেন বিবিসিতে, বিবিসি নামক ওয়েবসাইটে আপনাকে আপনার সম্পর্কে ভালো গেস্ট পোস্ট দিয়েছে, ঠিক আছে, ওকে। তো এগুলো যে আমরা আছে, এগুলো আমরা কি, এগুলো হলো আমাদের ব্যাকলিঙ্ক, ওকে, অর্গানিক ব্যাকলিঙ্ক। তো আশা করি আমরা বুঝতে পেরেছি অর্গানিক ব্যাকলিঙ্কটা কি। ধরেন আপনার জন্য আলাদা, অনেকেই ধরেন কোনো অ্যাক্টর সম্পর্কে যদি ভালো কিছু লিখতে চায়, অনেকেই কিন্তু একটা ওয়েবসাইট বানিয়ে ফেলে যে এই অ্যাক্টর সম্পর্কে আমি লিখ, ঠিক আছে। তো এরকম যদি আপনি করেন সেটা কিন্তু আপনারা করতে পারেন। আশা করি বুঝতে পেরেছি সাবিনা আপু। সেগুলো হলো অর্গানিক, সেটা নিজের জন্য আর কি করেছে। তো এগুলো আর কি অর্গানিক, যেটা নিজে নিজে করা। ওকে, মনে করেন একটা পেজ যেমন করেছেন, একটা ফেসবুক পেজ করেছেন, সেখানে অটোমেটিক অনেক মানুষ এসেছে, ওকে, অটোমেটিক অনেক মানুষ এসেছে। আর একটা হলো পেইড ভাবে অনেক মানুষ এনেছেন। দুটোর মধ্যে পার্থক্য আছে না আপু? যেটা পেইড ভাবে অনেক মানুষ এসেছে সেটা হলো আপনার পেইড, আর যেটা অটোমেটিক মানুষ এসেছে সেটা হলো অর্গানিক। ক্লিয়ার আপু? আশা করি তাহলে আমরা ক্লিয়ার। আর হলো এসইও দৃষ্টিকোণ থেকে, যদি পিবিএন সঠিকভাবে এবং প্রাকৃতিকভাবে অর্গানিক না হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু গুগল যদি বুঝতে পারে এটা কৃত্রিমভাবে ব্যাকলিং বাড়ানোর চেষ্টা করা হয়েছে, তাহলে কিন্তু সাইটটি পেনাল্টি খেতে পারে। আশা করি আমরা তাহলে এখানেও ক্লিয়ার। যদি আপনার একটু আগে যেটা বলেছি পিবিএনটা ঠিকভাবে করেন এবং প্রাকৃতিকভাবে ক্লিয়ার বানান, যেটা একটু আগে বলেছি, 100টা পিবিএন নেটওয়ার্ক করেন কোনো সমস্যা নেই, প্রতিটি কিন্তু আপনার অর্গানিক ভাবে করতে হবে, ঠিক আছে। এজন্য কিন্তু পিবিএন নেটওয়ার্ক গুলো অনেক বেশি প্রাইসি হয়, এসিও কাজগুলো অনেক কষ্টকর হয়, ওকে। তাহলে মূল কথা কি, মূল কথা হলো প্রাকৃতিক বা অর্গানিক ব্যাকলিং করা সব থেকে ভালো, কিন্তু জোর করে ম্যানুপুলেট করতে গেলে গুগলকে আপনার শাস্তি পেতে হবে, এক কথায় শেষ। তারপরে হলো ব্যাকলিং। ব্যাকলিং কিন্তু আমরা খুব ভালো মতো জানি, তারপরেও আমি একটু মনে করলাম আপনাদের একটু ডিটেলস ভাবে বোঝানোর চেষ্টা করি। যদি আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে আপনি আমাকে কিছু ব্যাকলিং করে দেন, তো আপনি তাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন আমি কি টাইপের ব্যাকলিং করে দিব আপনাকে। যেমন আমরা জানি কি, একটা হলো ব্যাকলিংক হলো ইনবাউন্ড লিঙ্কও আপনাকে বলে। তো ইনবাউন্ড লিঙ্ক কাকে বলে? যেমন অন্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, মনে করেন একটা অন্য ওয়েবসাইটে আছে, যেমন মনে করেন ফেসবুক আছে, ফেসবুকে যদি আপনার ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে যদি আপনি লিঙ্ক দেন তাহলে সেটা হবে ইনবাউন্ড লিঙ্ক, ঠিক আছে। ফেসবুকে মনে করেন এটা আমার ওয়েবসাইট আছে, তো এই ওয়েবসাইটের লিঙ্ক যদি আপনি ফেসবুকে দেওয়া থাকে, তো ফেসবুক থেকে আমার যে ওয়েবসাইটে যদি আসে তাহলে সেটা কি হবে, সেটাকে আমরা ইনবাউন্ড লিঙ্ক বলছি। তারপরে হলো আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক কি, আপনার ওয়েবসাইট থেকে যদি অন্য কোনো ওয়েবসাইটে চলে যায় তাহলে সেটা কি বলছি আমরা, আউটবাউন্ড লিঙ্ক। একটা উদাহরণ আগে দিয়ে দিই, যেমন ধরেন আমার এই ওয়েবসাইটে যদি ফেসবুকের লিঙ্ক থাকে, সেটা হলো একটা আউটবাউন্ড লিঙ্ক, ওকে। এটা হলো একটা উদাহরণ। আর এখানে একটা উদাহরণ দিয়েছি, আমরা যখন উইকিপিডিয়াতে যাই,
উইকিপিডিয়াতে কিন্তু অনেক ধরনের লিঙ্ক থাকে, আমরা দেখেছি। আমরা কিন্তু অনেক দেখেছি উইকিপিডিয়াতে অনেক ধরনের লিঙ্ক থাকে। তাই কি, তাহলে উইকিপিডিয়ার জন্য আউটপুট লিঙ্কগুলো কোনগুলো? এর মধ্যে যেগুলো লিঙ্ক আছে সেগুলো। আমরা কি ক্লিয়ার ইনবাউন্ড এবং আউটবাউন্ড লিঙ্কের মধ্যে পার্থক্য? ঠিক আছে, বুঝতে পারেননি, আমি আবারও বলছি। অন্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে যদি আসে, তাহলে সেটা হলো ইনবাউন্ড লিঙ্ক। ঠিক আছে। আর একটা হলো আপনার ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যায়, সেটা হলো আউটবাউন্ড লিঙ্ক। তাও যদি না বুঝেন, আরো ভালো মতো বুঝাচ্ছি। ধরেন যে আপনি একটা খবরের কাগজ দেখতে যাচ্ছেন, ঠিক আছে, খবরের কাগজে আপনার শপ সম্পর্কে বা আপনার বিজনেস সম্পর্কে কিছু লিখেছে, এবং ওইখানে লিখেছে যে আমার শপে আসেন। ঠিক আছে, তাহলে সেটা হলো আপনার ইনবাউন্ড লিঙ্ক। খবরের কাগজে আপনি একটা খবরের কাগজ পড়ছেন, ঠিক আছে, নিউজ পেপারে আপনি দেখেছেন যে আপনার সব সম্পর্কে লেখা আছে, তাহলে সেটা কি? সেটা হলো আমার ইনবাউন্ড লিঙ্ক। আর আউটবাউন্ড লিঙ্ক কি? ধরেন আপনার শপের মধ্যে আপনি লিখেছেন, আপনার শপে আপনি বলেছেন যে আমি আরেকটা শপকে আমি রেকমেন্ড করছি। ঠিক আছে, সেটা হলো আউটবাউন্ড লিঙ্ক। বুঝতে পেরেছি আপু? এটা আপনার ক্লায়েন্টও যেতে পারে। আমার মনে করেন আপনি ফেসবুকে পোস্ট বানাচ্ছেন বা ওয়ার্ডপ্রেসের বা যে কোনো একটি জায়গায় পোস্ট করছেন, তখন আপনার ক্লায়েন্ট বা যে কেউ আপনাকে বলতে পারে যে আমার একটি লিঙ্ক দেন। তো আপনার লিঙ্ক দেখে বুঝতে হবে এটা আসলে ইনবাউন্ড লিঙ্ক নাকি আউটবাউন্ড লিঙ্ক, বাকি কিসের লিঙ্ক। ওকে, তো এটা আপনার দেখে বুঝতে হবে, এই জন্য আগে বললাম। তো আমরা কি বললাম, এটা হলো একটা হলো ইনবাউন্ড লিঙ্ক কাকে বলে? যদি আপনার ফেসবুকে মনে করে আপনি আছেন, ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটে যদি যাওয়া যায়, তাহলে সেটা আপনার ওয়েবসাইটের জন্য কি হবে? সেটা হলো ইনবাউন্ড লিঙ্ক, মানে আপনার ওয়েবসাইটে ঢুকছেন। ঠিক আছে আপু, এইভাবে মনে করেন আপনার ওয়েবসাইটে কি করছেন, এটা আপনার ওয়েবসাইটে ঢুকছেন। ওকে, আপনার ওয়েবসাইটে ইন হচ্ছেন, তাহলে এটা কি? ইনবাউন্ড লিঙ্ক। আরেকটা হলো, মনে করেন আউটবাউন্ড লিঙ্ক কি? আপনার ওয়েবসাইট হলো এটা, তাহলে আপনার ওয়েবসাইট থেকে বের হচ্ছেন, তার মানে এটা কি? এটা হলো আউটবাউন্ড লিঙ্ক। ওকে, আউটবাউন্ড লিঙ্ক কি? আপনার ওয়েবসাইট থেকে বের হচ্ছেন মানে কি? আউটবাউন্ড লিঙ্ক। ওকে, তাহলে ইনবাউন্ড লিঙ্ক এবং আউটবাউন্ড লিঙ্ক আমরা বুঝতে পেরেছি। আরেকটা ফাইনালি একটা লিঙ্ক আছে, আর একটা হলো ইন্টারনাল লিঙ্ক। কারণ একটা ওয়েবসাইটে যখন আমরা যাই, তখন কিন্তু আমরা অনেক ধরনের লিঙ্ক পাই। ঠিক আছে, দেখবেন যে একটা ওয়েবসাইট থেকে আরেকটা একটা ওয়েব পেজে, একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, আমরা দেখেছি না? একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, ওয়েব পেজ, এবং একটা পেজ আর একটা পেজের সাথে লিঙ্ক আপ থাকে, আমরা দেখেছি না? তো একটা পেজ আরেকটা পেজের সাথে যে লিঙ্ক আপ থাকে, এটাকে বলে ইন্টারনাল লিঙ্ক। আমরা তাহলে ক্লিয়ার? আপনার ওয়েব পেজ সাইটের আপনার ওয়েবসাইটের এক পেজ থেকে সেই ওয়েবসাইটের আরেক পেজের লিঙ্ক থাকলে আমরা কি বলছি? এটাকে ইন্টারনাল লিঙ্ক বলছি। তাহলে আমরা ক্লিয়ার, ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক এবং ইন্টারনাল লিঙ্ক। আমরা তাহলে ক্লিয়ার? আশা করি আমরা তিনটাই ক্লিয়ার। তারপরে হলো আমাদের লাস্ট ফাইনাল টপিক হলো ডিফাইনিং কিওয়ার্ড, যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট। কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডস হলো ক্যাটেগরি ওয়াইজ আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড, প্রজেক্ট প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড, আর একটা হলো জিও টার্গেটিং কিওয়ার্ড। কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড হলো আমি সবগুলো ডিফাইনিং পরে করছি, যেটা কাস্টমারকে ডিফাইন করে সেটা হলো কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড। প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড হলো প্রোডাক্ট নিয়ে বোঝায়, সেটা প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড। আর জিও টার্গেটিং কিওয়ার্ড হলো আমার জায়গা নিয়ে ডিফাইনিং করে, সেটা হলো জিও টার্গেটিং কিওয়ার্ড। তারপরে এটাই শেষ না, আরো একভাবে আপনি কিওয়ার্ডকে ভাগ করতে পারেন। কিভাবে? তার সাইজ দেখে। ঠিক আছে,
মানুষের সাইজ দেখে যেরকম ঠিক করা হয়, তো কিওয়ার্ডের লেন্থ দেখে, ঠিক আছে, তাকে 4 ভাগে ভাগ করা যায়। তো কি কি ভাবে দেখি? একটা হলো কিওয়ার্ডের লেন্থ দেখে 4 ভাগে ভাগ করা যায়। একটা হলো শর্ট টেল কিওয়ার্ড, ঠিক আছে, ছোট। আর একটা হলো লং টেল কিওয়ার্ড, একটু বড়। তারপর হলো সাব গ্রুপ কিওয়ার্ড, যেটাকে একটা গ্রুপ হিসাবে ভাগ করা। আর একটি হলো শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড, যেটা কিছুক্ষণের জন্য থাকে তারপরে চলে যায়। আমি যে কথাগুলো বললাম আমাদেরকে একটু ধারণা হয়েছে, আমি ডিটেলস ভাবে একটু পরে বলছি। আমাদের সব একটু মনে ধারণা হয়েছে আসলে বিষয়গুলো কি, আমরা এর পরবর্তীতে ডিটেলস ভাবে বুঝতে যাচ্ছি। ওকে, আমরা যে আরেকটা আছে, সরি, 5 ভাগে। লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড, এটা ভুলে গিয়েছিলাম, যেটা আজীবনের জন্য থাকে কিছু কিওয়ার্ড, এটা হলো লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড লেন্থ হিসেবে 5 প্রকার: শর্ট টেল কিওয়ার্ড ছোট, লং টেল কিওয়ার্ড একটু বড়, সাব গ্রুপ কিওয়ার্ড একটা গ্রুপ যাদেরকে আমি টার্গেট করব, ফ্রেশ টার্ম, শর্ট টার্ম ফ্রেশ টার্ম কিওয়ার্ড, যেটা কিছুক্ষণের জন্য থাকে তারপরে চলে যায়, আর লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড, যেটা আজীবনের জন্য থাকে। তো আমরা বুঝতে পারলাম, এখন আমরা সবগুলো ডিটেলস ভাবে দেখি। তো ডিফারেন্ট কিওয়ার্ডের মধ্যে প্রথমটা হলো কাস্টমার ডিফারেন্ট কিওয়ার্ড। তো কাস্টমার ডিফারেন্ট কিওয়ার্ডটা কি? এমন কিছু কিওয়ার্ড যা যেসব কাস্টমারকে আকর্ষণ করতে চান তার উপর ফোকাস করে। তার মানে কি? আপনার কিওয়ার্ডটি আপনার কাস্টমারের উপর ফোকাস করে। আপনি এটি কিওয়ার্ড করেছেন, সেটা আপনার কাস্টমারের উপর ফোকাস করে যদি আপনি এটি কিওয়ার্ড করেন, তাহলে সে কিওয়ার্ডটি কি বলছে? আমরা কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড বলছি। তো আমরা এখানে একটা উদাহরণ দিই, তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন। ধরেন আপনি এটি কিওয়ার্ড ডিফাইনিং করেছেন, সেটা আপনার জুতা, ঠিক আছে। সেই জুতা কি যে কার জন্য? সেটা আপনার বিগিনারদের জন্য, যেটা একবারই নতুন দরাদরি করছে এমন মানুষদের জন্য আপনি একটি জুতা তৈরি করেছেন। তাহলে এই একটি কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড কি হতে পারে? তো যেহেতু যারা নতুন দৌড়াদৌড়ি করছে এমন মানুষের জন্য আপনি কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড হতে পারে বেস্ট রানিং শু ফর বিগানার্স। কি? বেস্ট রানিং শু ফর বিগানার্স। অথবা হতে পারে অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স, ঠিক আছে, যেগুলো নতুন রানারদের জন্য প্রাসঙ্গিক এবং আকর্ষণীয়। তো আমি যে দুটো বললাম, বেস্ট রানিং শু ফর বিগিনার্স বা অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স, এগুলো কি মানুষের সার্চ দেয় না? আপনার কি মনে হয়? এগুলো তো আশা করি মানুষের সার্চ দেয়। এবং এগুলো আমরা ব্যবহার করে যদি এটি পোস্ট দেই বা আমার প্রোডাক্টটা কাস্টমারকে ফোকাস করে আমরা এই কন্টেন্টটি ক্রিয়েট করি, তাহলে কিন্তু আমার প্রোডাক্টটি কিন্তু দেখা যাবে যে গুগলের ফার্স্ট র্যাঙ্কে আসার সম্ভাবনা থাকে। তাহলে আমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখি তো এটা আসে নাকি আসে না। আমরা গুগলে সার্চ দিয়ে দেখেছি যে এইটা এই র্যাঙ্কিং এর এটা দিয়ে কিন্তু আসলে আসে। অ্যাফোর্ডেবল রানিং শুজ ফর বিগিনার্স দিয়ে আমি সার্চ দিয়ে দেখেছি যে এখানে এসেছে যে 7 চিপ রানিং শুজ ইন 2024, এটা এসেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু এসেছে। তারপরে আমরা এখানে এরকম পেয়েছি, ঠিক আছে, 7 চিপ, 7 চিপ রানিং শুজ ইন 2024, তারপরে দ্য 7 বেস্ট অ্যাফোর্ডেবল রানিং শু ইন 2024, এগুলো আমরা পেয়েছি। তারপরে যদি আমরা যাই ডিফাইনিং কিওয়ার্ডস এর মধ্যে, নেক্সট আমরা দেখি সেটা হলো প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ডস, যেটাকে আমার বুঝতে পারছি একটু আগে কাস্টমারকে আমি চিন্তা করে এটি কিওয়ার্ডস বানিয়েছি, তার মানে এখন আমি বানাবো প্রোডাক্টের কথা চিন্তা করে। ঠিক আছে, আমি যে প্রোডাক্টটি সেল করব সেই প্রোডাক্টটির কথা চিন্তা করে আমি একটি কিওয়ার্ডস বানাবো। তাহলে এই কিওয়ার্ডসটি সরাসরি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে বর্ণনা করবে এবং আপনার বিক্রি করা জিনিসটি সম্পর্কে বলবে। যদি আপনার ইকো ফ্রেন্ডলি ওয়াটার বোতল আপনি সেল করতে চান, তাহলে আপনার প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ডস কি হতে পারে? রিইউজেবল স্টেনলেস স্টিল ওয়াটার বোতল। আশা করি বুঝতে পেরেছি। আমি তাহলে কি দিলাম? রিইউজেবল স্টেনলেস ওয়াটার বোতল। তো আমরা একটা জিনিস খেয়াল করছি, রিইউজেবল কিন্তু একটা বিশেষণ, স্টেনলেস কিন্তু এটা বিশেষণ, ঠিক আছে, স্টিলও একটা বিশেষণ, আর ওয়াটার বটল হলো আমার প্রোডাক্ট।
তো এইগুলো বিশেষণ ব্যবহার করে, ঠিক আছে, এটা হলো তার, আমার প্রোডাক্টের বিশেষণ। ঠিক আছে, বিশেষণ মানে তার গুণ। তো এগুলো দিয়ে আমি প্রোডাক্টের কিওয়ার্ড গুলো ব্যবহার করে আমরা পোস্টটা দিলাম, বা আমরা এই প্রোডাক্টটা ক্যাটেগরাইজ করলাম, বা আবার ক্যাটাগরি দিলাম যখন আমরা এই প্রোডাক্টটা পোস্ট করব আমাদের যেখানে আমরা পোস্ট করি। ঠিক আছে। তো যখন আমি দেখি এটা দিয়ে যদি আমি সার্চ দিই গুগলে, তাহলে কি আসে দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু আমার দেখতে পাচ্ছি অ্যামাজনে কিন্তু এরকম অনেকগুলো প্রোডাক্ট অলরেডি আছে। তার মানে এই প্রোডাক্ট, এই কিওয়ার্ডসটি অনেকে ব্যবহার করছে অলরেডি, দেখতে পাচ্ছি। তো আমরা বুঝতে পারছি যে এই টাইপের কিওয়ার্ডস কিন্তু অনেকে ব্যবহার করে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ডসটা কিন্তু অনেক ব্যবহারযোগ্য এটি কিওয়ার্ড। আপনারাও কিন্তু এই টাইপের কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারেন। ওকে, চিন্তা করতে হবে এটি প্রোডাক্টটা নিয়ে। তারপরে হলো জিও টার্গেটিং কিওয়ার্ড, মানে লোকেশন নিয়ে যখন আপনি টার্গেট করবেন, সেটা হলো জিও টার্গেটিং কিওয়ার্ড। কিরকম? এই কিওয়ার্ডসটি নির্দিষ্ট লোকেশন টার্গেট করার পরে জন্য ব্যবহৃত হয়। সাধারণত শহর এবং অঞ্চলের বা দেশের নাম আপনার থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা প্রায় ব্যবহার করি। যদি আপনি নিউ ইয়র্কের পিৎজা শপ চালাতে চান, তাহলে জিও টার্গেটিং কিওয়ার্ডস কি হতে পারে, যেরকম বেস্ট পিৎজা ইন নিউ ইয়র্ক। ওকে, এটা দিয়ে আমি সার্চ দিলাম। তো এটা দিয়ে আমরা প্রায় কিন্তু সার্চ দিই এরকম কথা। তো আমি যদি গুগলে সার্চ দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দ্য বেস্ট 24 পিৎজা প্লেস ইন নিউ ইয়র্ক রাইট নাও, এটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে হু ইজ ইয়োর গো টু পিৎজা ইন নিউ ইয়র্ক, এনওয়াইসি নিউ ইয়র্ক ফুড, এনওয়াইসি, এটি পোস্ট আমরা দেখতে পাচ্ছি রেডিটে। তো এরকম আমরা অনেক কিছু কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, 1 ইয়ার আগেও একটা পোস্ট ছিল, এবং আমরা কিন্তু গুগল ম্যাপসের একটি পোস্টও কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে আমরা কি বুঝতে পারছি, যে জিও টার্গেটিং কিওয়ার্ড কিন্তু আমাদের পোস্টে আমরা ব্যবহার করতে পারি। তো আপনারা কিন্তু আগে আমাদের ক্লাসটি কিন্তু শুরু করেছি, কিওয়ার্ডস কিন্তু আমাদের এসইওর জন্য সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, আপনার কিওয়ার্ডস যদি ভালো মতো ব্যবহার করতে পারেন, আপনাদের কন্টেন্টটি অবশ্যই গুগলের ফার্স্ট র্যাঙ্কে আসার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তারপর আরেকটি হলো কিওয়ার্ডসটি লেন্থ আকারে। তো লেন্থ আকারে কি, শর্ট টেল কিওয়ার্ডস যেটা 2 থেকে 3 ওয়ার্ডের মধ্যে থাকবে। তাহলে শর্ট টেল কিওয়ার্ডের মধ্যে কি, সাধারণত এটি 2 বা 3 শব্দ নিয়ে গঠিত। যেটা ব্রড বা জেনারেল কিওয়ার্ডস গুলো থাকে, এগুলোর সার্চ ভলিউম ছোট হয় কিন্তু প্রতিযোগিতা বেশি হয়। এটা মনে রাখা লাগবে, যেগুলো আপনার শর্ট ভলিউম গুলো থাকবে এগুলো কিন্তু জেনারেল কিওয়ার্ড। ঠিক আছে, জেনারেল কিওয়ার্ড বলে কি, এটা আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। যেমন ধরেন হলো ল্যাপটপ এবং রানিং শু। ল্যাপটপ এবং রানিং শু যেটা আমি বললাম, ল্যাপটপ বলতে কিন্তু আমি বুঝাচ্ছি না এটা কি আসলে দামি ল্যাপটপ নাকি কম দামি ল্যাপটপ, নাকি এটা কাদের জন্য ল্যাপটপ, আমি কি বুঝাচ্ছি? অথবা রানিং শু যে লিখছি, রানিং শুটা কার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, নাকি অন্য কোনো মানুষের জন্য, বাচ্চাদের জন্য, এটা কিন্তু লেখিনি। তার মানে সবার জন্য জেনারেল, যে আহ, সবার জন্য যে আপনার কিওয়ার্ড, সেটা কি আপনার এই কিওয়ার্ড গুলো, সেটা হলো আপনার শর্ট টেল কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডের জন্য আমার সার্চ ভলিউম কত হবে, এগুলো কিন্তু আমার সার্চ ভলিউম বেশি হবে। তো আমরা যদি গুগলে সার্চ দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যখন আমি ল্যাপটপ দিয়ে সার্চ দিব, আমরা দেখব অনেক সার্চ ভলিউম আসছে। কিন্তু যেহেতু অনেক সার্চ ভলিউম, তার মানে এই ধরনের কিওয়ার্ডস এর কম্পিটিশন বেশি হবে না কম হবে, আপনারা বলেন তো, আপনাদের কি মনে হয়? এই ধরনের কিওয়ার্ডস এর কম্পিটিশন বেশি হবে নাকি কম হবে? কমেন্টসে লেখেন। আতিক হোসেন ভাইয়া বলেছেন বেশি, বাকিরা? ভেরি গুড, মানবেন্দ্র ভাইয়াও লিখেছেন বেশি। তো আমরা বুঝতে পেরেছি যে এই ধরনের কিওয়ার্ডস এর কম্পিটিশন অনেক বেশি হবে। কারণ আমরা কিন্তু লিখিনি আসলে এটা কোন টাইপের ল্যাপটপ, বেশি মানে কম দামি, বেশি দামি, ছোটদের বড়দের সবার জন্য ল্যাপটপ। তার মানে এটা কিন্তু সবাই কম্পিট করবে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি এটার ভলিউমও বেশি, কম্পিটিশনও বেশি, এবং র্যাঙ্কিংও বেশি।
ঠিক আছে। তারপরে হলো আমাদের লং টার্ম, লং টেল কিওয়ার্ড, যেগুলো আমরা সব থেকে বেশি ব্যবহার করব, যেটা 3 থেকে 4 ওয়ার্ডের এবং বেশি। এগুলো আরো কিছু নির্দিষ্ট কিওয়ার্ড এবং প্রায় 3 বা 4 শব্দ নিয়ে গঠিত হয়। এগুলো সার্চ ভলিউম একটু কম হয়, কিন্তু এবং প্রতিযোগিতাও একটু কম হয়, এবং এগুলো কিন্তু অনেক টার্গেট করে আপনারা ব্যবহার করে থাকেন। কিরকম, আমি একটু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো। একটু আগে আমরা ল্যাপটপ শুধু লিখেছি, এখন আমরা কিছু টার্গেট করি, যেমন বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম যে স্টুডেন্টদের জন্য বেস্ট বাজেট ল্যাপটপ কোনটা হতে পারে। অথবা আমি ধরলাম যে বেস্ট রানিং শুজ ফর ফ্ল্যাট ফিট। তো আমি মনে করেন যে বললাম যে বেস্ট রানিং শু, দৌড়াদৌড়ির জন্য ফ্ল্যাট ফিট যারা আছে তাদের জন্য বেস্ট রানিং শু কোনটা হবে, এটা দিয়ে আমি সার্চ দিই, তাহলে দেখবো যে শুধুমাত্র ফ্ল্যাট ফিটের জন্য কারা কারা কোন কোন জুতা পাওয়া যায় সেটা পাবো। তো আমরা এটা না দেখে আমরা দেখি যে ল্যাপটপ যেটা আমরা বুঝি সেটাই আমরা দেখি। তো আমি যদি গুগল দিয়ে সার্চ দিই যে বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস দিয়ে আমি যদি সার্চ দিই, তাহলে আমরা দেখতে পারবো যে বেস্ট ল্যাপটপ ফর 2024, টপ ফর স্কুল, এটা দেখতে পারবো। রেডিটের কিছু আছে এক এক মাস আগের, এখানে কিছু আমরা দেখতে পাচ্ছি রেডিটেড পোস্ট। তারপর পিসি ম্যাগ নামে একটি ওয়েবসাইট আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি, এবং বেশ বাইয়ের কিছু পোস্ট আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আমার ওয়েব আমাদের যে সার্চ ইঞ্জিনটা ছিল এটা আমি ইউএসএ বেস্ট করে রেখেছি, এজন্য সেখানের বিষয়গুলো আমাকে দেখাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু কিছু আমাকে, সবগুলো কি, সবগুলো কিন্তু স্টুডেন্টসদের জন্য আমাকে দেখাচ্ছে। তার মানে কি, আমি আমার এই কিওয়ার্ডস কিওয়ার্ডসটা আমি স্টুডেন্টদের জন্য আমি টার্গেট করেছি। তো আমি যদি আমার প্রোডাক্টটা স্টুডেন্টদের জন্য হয়, তো সেভাবে আমি কিন্তু আমার কিওয়ার্ডসটা সেভাবে আমি টার্গেট করে দিতে পারি। তো সেভাবেও কিন্তু গুগল আমার গুগলে উপরের দিকে উঠার পসিবিলিটি আছে। কিওয়ার্ডস ইজ এভরিথিং ইন এসইও। তারপরে তারপরে একটা হলো সাবগ্রুপ কিওয়ার্ডস। সাবগ্রুপ কিওয়ার্ডসটা কি? সাবগ্রুপ কিওয়ার্ডস হলো এই ধরনের কিওয়ার্ডস যেটা আমি একটু আগে আপনার দেখেছি যে লং টেল কিওয়ার্ডস, তো সেটাকে আমরা বলেছি যে আমরা টার্গেট করব। তো সাবগ্রুপ কিওয়ার্ডস হলো আমরা টার্গেটকে টার্গেট করব, মানে একটি নিশ গ্রুপ কে টার্গেট যখন আমরা করব, তখন আমরা সাবগ্রুপ কিওয়ার্ডস ব্যবহার করব। তো বিষয়টা কি? বিষয়টা হলো, যেমন আমি একটা উদাহরণ দিই তাহলে আমরা বুঝতে পারবো, যেটা আপনার ব্রড মার্কেটের মধ্যে আর কি একবারে, মানে একটা গ্রুপকে টার্গেট করে যখন কিওয়ার্ড গুলো চয়েস করি সেটা আমরা সাবগ্রুপ বলি। উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন ল্যাপটপের ব্রড ক্যাটাগরির মধ্যে সাবগ্রুপ কিওয়ার্ড হতে পারে, ধরেন গেমিং ল্যাপটপ ইন 1 লাখ টাকা। ঠিক আছে। তো সাবরিনা আপু বলছেন এক্সপ্লেন সার্চ ভলিউম এন্ড কম্পিটিশন রিলেশনশিপ প্লিজ। তো সার্চ ভলিউম হলো, মনে করেন একটা কম্পিটিশন, ঠিক আছে। তো সার্চ ভলিউম বলতে আপনি যখন আম, সব কম্পিটিশন, সবগুলো কোম্পানি কিন্তু এই কিওয়ার্ডস ব্যবহার করে। ঠিক আছে সাবিনা আপু, সব কোম্পানি কিন্তু যখন নিজের এটি প্রোডাক্ট ওয়েবসাইটে দিবে, তখন কিন্তু এই কিওয়ার্ডস গুলো ব্যবহার করবে। আপনি যখন একটা ওয়েবসাইট একটি কোম্পানির জন্য কাজ করবেন, তখন কিন্তু আপনার প্রোডাক্টটি যখন লিস্ট করবেন, তখন কিন্তু আপনি সেই কিওয়ার্ডস গুলো ব্যবহার করবেন, তাই না? তো যখন আপনি কিওয়ার্ডস গুলো ব্যবহার করবেন, তখন কিন্তু তাদের সাথে কম্পিটিশন হবে। ঠিক আছে। তো এই যে আপনার সার্চ, এই কম্পিটিশনটা হলো এইটা, ঠিক আছে, তাদের সাথে টক্কর দিয়ে কিন্তু আপনার উপরের দিকে যেতে হবে। তারা যে কিওয়ার্ডস গুলো ব্যবহার করবে সেগুলো থেকে আউটস্মার্ট করে কিন্তু আপনার উপরের দিকে যেতে হবে, না হলে কিন্তু আপনি ফার্স্ট পেজে যেতে পারবেন না। এখন তাদের থেকে যদি আপনি আলাদা কিওয়ার্ড ব্যবহার করেন, তাও কিন্তু উপরে যেতে পারবেন না। তাদের গুলো ব্যবহার করেও তার থেকে আরেকটু এক্সেপশনাল কিছু কিওয়ার্ড ব্যবহার করে আপনাকে উঠতে হবে। ঠিক আছে। তো সার্চ ভলিউম দেখে কয়টা কিওয়ার্ড ব্যবহার হচ্ছে, কয়টা কিওয়ার্ডের জন্য কতগুলো
কতগুলো ডলার ব্যবহার হচ্ছে, এগুলো আমরা নেক্সট ক্লাসগুলো যখন করব, আর দুটো ক্লাস দেখলে আপনি আরো বেশি ক্লিয়ার হবেন। ঠিক আছে? কয়টি কিওয়ার্ডে কতজন কত টাকা ব্যবহার করছে, ঠিক আছে, কত ডলার তারা খরচ করছে এক একটা কিওয়ার্ডের জন্য, তারপরে এই কিওয়ার্ডের জন্য কতজন মানে কতটা কম্পিট করছে। কারণ কিওয়ার্ডই কিন্তু সব, আমি কি বলেছি আপু, কিওয়ার্ডই হলো সব। তো কিওয়ার্ড দিয়েই আর কি সব। ঠিক আছে? তো আপনার মানুষ তো কিওয়ার্ডই সার্চ করছে, আমি কি করে আর বুঝাবো বলেন? আমি কি কিছুটা বুঝতে পেরেছি সাবরিনা আপু? তো আপনার কিওয়ার্ড যখন আপনি দিবেন, সেগুলা দিয়ে আর কি উপরের দিকে উঠবে। ওকে। নেক্সট হলো ব্যাকলিং। কিওয়ার্ড দিলেন, তারপরে ব্যাকলিং দিলেন, এগুলো দিয়ে আর কি আমার কন্টেন্টই উপরে দিতে হবে। বাকিগুলো আমরা তো নেক্সট ক্লাসগুলো করলে তারপরে আর একটু মনে হয় ক্লিয়ার হবে। সাবিনা আপু কিছু বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? না বুঝলে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। তো আমরা এখানে বুঝতে পারলাম, ধরেন গেমিং ল্যাপটপ ইন 1 লাখ টাকা। তো গেমিং ল্যাপটপ ইন 1 লাখ টাকা নর্মালি আর কি হয় না। তো আমরা এখানে কি ধরনের ব্রড ক্যাটাগরি ধরেছি, যে গেমিং ল্যাপটপ ইন 1 লাখ টাকা ধরেছি, যেটা আর কি খুব কম মানুষে আর কি ধরে। তারপর একই রকম ট্রেইল রানিং শু ফর ওমেন। তো ট্রেইল রানিং শু ফর ওমেন এমন একটা ক্যাটাগরি ধরেছি, যে মেয়েদের জন্য ট্রেল রানিং শু। ঠিক আছে? তো ট্রেল রানিং এটাও একটা ক্যাটাগরি আমরা ধরেছি, সাব গ্রুপ। তো আমি যদি গেমিং ল্যাপটপ ইন 1 লাখ টাকা যদি আমি দিয়ে সার্চ দেই, তার মানে দেখতে পারবো যে এখানে দেখা যাবে আমি যেগুলো আর কি খুঁজছি, তো দেখতে পারবো যে গত বছরের বা তার আগের বছরের কিছু বেস্ট যে ল্যাপটপ গুলো ছিল সেগুলো আমাকে লিস্টিং এ দেখাবে, বা যেগুলো আর কি বিফকেস ল্যাপটপ যেগুলো আছে, যেগুলো আনঅফিসিয়াল ভাবে আসে, সেগুলো আমাকে দেখাবে। তো আমরা বুঝতে পারছি কি, এগুলো নিশ টাইপের কিছু প্রোডাক্ট আমাকে দেখাবে। তো আমরা বুঝতে পারলাম এগুলো টাইপের কিওয়ার্ড কিন্তু আমার যদি লাগে আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা এইটুকু বুঝতে পারলাম। তারপরে নেক্সট হলো শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড। তো শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড গুলো কি? শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড হলো এ ধরনের কিওয়ার্ড যেটা কিছু সময়ের জন্য প্রাসঙ্গিক থাকে, এবং প্রায় কিছু ট্রেন্ড বা ইভেন্টের কারণে এগুলো প্রাসঙ্গিক থাকে, তারপরে দ্রুত ট্রাফিকের কারণে এগুলো চলে যায়। তো আমরা একটু বলি তো, এমন কোনো ট্রেন্ড আছে নাকি, এমন কোনো কিছু আমরা জানি নাকি যেটা কিছুক্ষণের জন্য থাকে তারপরে আবার চলে যায়? আমরা কি জানি এমন কি কি কিওয়ার্ডস গুলো আছে? লাইভ স্পোর্ট, এটা আছে, আর কি কি আছে? কিছু কি মাথায় আসছে না আর? হ্যাঁ, ফ্রি এক্সাম, হ্যাঁ ট্রফি, এটাও ভালো আছে ভাইয়া, মানবেন্দ্র ভাইয়া। ঈদ অফার্স, হ্যাঁ ভেরি গুড, ঈদ অফার্স ভাইয়া আপু বলে ফেলেছেন একটা, যেটা আমি দিয়েছি। কিন্তু আমরা যে এখন যে একটা আছে রামাদান অফার, এটা প্রায় সব জায়গায় কিন্তু এখন চলছে, দেখেছি না? রামাদান অফার, এটাও কিন্তু এখন চলছে। ঈদ অফার, রাফাদান অফার। তো এগুলো কি, এগুলো কি সারা মাস থাকে? সারা বছর কিন্তু থাকে না, এটা শুধুমাত্র বছরের এক সময় আসে। তারপরে আরেকটা হলো আমাদের বৈশাখী অফার, থাকে না? বৈশাখী অফার, বৈশাখী, যে কাপল, কাপল কি জানি বলে আপনার, কাপল ড্রেস, তাই না? কাপল ড্রেস কিনে নিয়ে যান, এরকম আপনার কিছু ইয়ে থাকে, কাপল কালেকশন, রাইট মানবেন্দ্র ভাইয়া, রাইট। তো কাপল কালেকশন যেগুলো আছে এগুলো নিয়ে যান। তো এইগুলো কি সারা বছর চলে? আপনাদের কি মনে হয়? এগুলো কিন্তু সারা বছর চলে না, শুধুমাত্র জাস্ট এই বৈশাখীর মাসে কিন্তু চলে। তো আমরা কি বুঝতে পারলাম, শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড প্রায় ট্রেন্ডে বা ইভেন্টের কারণে থাকে এবং দ্রুত ট্রাফিক আনার জন্য ব্যবহৃত হয়। একটা উদাহরণ হলো ল্যাপটপ ডিলস ইন ডে ইন বাংলাদেশ। তো ইন বাংলাদেশ কিন্তু আমি এখানে আর কি থাকার কথা না, এটা গতবার করেছিলাম দেখি 2024 আছে, এটা 2025 করতে হবে। ঠিক আছে? এটা আপডেট করা হয়নি। তো ল্যাপটপ ইন ডেলস ইন 2025 হবে আর কি। তো ইন বাংলাদেশ দিয়েছি কারণ এটা ইট ডে দিলে বারবার পাকিস্তান আসে, কেন জানি। তো এটা দিয়ে আমি সার্চ দিয়েছিলাম, তখন আমার এগুলো এসেছে।
তো আমি বুঝতে পারলাম এটাও কিন্তু একটা ভালো আমার কিওয়ার্ড, এবং এটা কিন্তু আমার ফ্রেশ টার্ম, লং টার্ম, শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড। তো আমরা কিন্তু বুঝতে পারলাম। তারপরে আমার লাস্ট অ্যান্ড ফাইনালটা হলো লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড। তো লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড কি? এমন কিওয়ার্ড যেটা আজীবন থাকে। কি বলেছি? যেটা আজীবন থাকে। এমন কিওয়ার্ড যেটা আজীবন ট্রেন্ডে থাকে, সেটাকে আমরা কি বলছি? সেটা হলো লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড। এই টাইপের কিওয়ার্ড দীর্ঘ সময় ধরে ট্রেন্ডে থাকে এবং ধারাবাহিকভাবে ট্রাফিক আপনাকে আনতে থাকে। এই ট্রেন্ড বা সিজনের সাথে কোনো সম্পর্কিত নাই। এরকম কোন কিওয়ার্ড আপনার মাথায় আসছে বলেন তো? হ্যাঁ, ভেরি গুড। হেলথ টিপস, ভেরি গুড। আপু একটা ভালো কথা বলেছেন, হেলথ টিপস আজীবন থাকবে। আরেকটা এখানে আমি বলি, হাউ টু চুজ এ ল্যাপটপ। এটা দেখবেন আপনার আজীবন একই জিনিস ব্যবহার হবে। হাউ টু চুজ এ ল্যাপটপ, তারপর হলো হাউ টু চুজ দ্য রাইট রানিং শুজ। তো এইগুলো যে আছে, এগুলো আজীবন মানুষ ব্যবহার করবে। এই এই টাইপের কিওয়ার্ডস গুলো আমরা অলওয়েজ অলওয়েজ সার্চ দিয়ে আমরা গুগলে সার্চ করতে করতে পাগল করে দিই। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম? এগুলো কখনো স- সময়ের সাথে শেষ হয়ে যায় না। তো আমরা এইটা দিয়ে যদি সার্চ দেই যে হাউ টু চুজ এ ল্যাপটপ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডে সেই অনেক বছর আগে একবার দিয়েছিলেন, দিয়েছিল। সেটা এখনো আছে, বেস্ট বায়ারটাও আছে। আর মাইক্রোসফট মনে হয় যখন করেছিল তখন একবার দিয়েছিল, ওইটা কিন্তু এখনো চলছে। তো আমরা আশা করি এই বিষয়গুলো সবই এখন আমাদের ক্লিয়ার। তো এখন আমাকে বলেন যে আমরা এসিওর থিওরিটিক্যাল সবকিছু বুঝতে পেরেছি কিনা, এবং আমাদের এই দুটো ক্লাস কি আসলে কি দরকার ছিল, নাকি দুটো ক্লাস একটা ক্লাস করে কোনোভাবে গিলে ফেললেই হতো? আশা করি আমাদের দরকার ছিল। তো আমরা এখন জিজ্ঞেস করি কার কি কোশ্চেন আছে। মানবেন্দ্র ভাইয়া বলেন। দাদা নমস্কার। জি ভাইয়া বলেন। দাদা প্রথমে মাপ চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা ভুল করছিলাম, বিয়েটা শুনছিলাম, আসলে আমি না না, গোলায় সমস্যা ফেলছি। সমস্যা নাই ভাইয়া, জিজ্ঞেস করার জন্যই ক্লাস, এই জন্যই লাভ ক্লাস। ইনকগনিটো মুডটা যেটা আপনি এই গতদিনও ব্যবহার করছিলেন, আজকেও ব্যবহার করলেন, আমার জি কথা হচ্ছে যে ইনকগনিটো মুডটা এর উপকারিতা কি? আমি যে ব্যবহার করব বা করব জি না, জি। কখন করতে হবে? ইনকগনিটো মোড বেশি কিছু করে না, শুধুমাত্র আপনার, আপনি মনে করেন আমি নর্মাল যখন মোডে আর কি একটা জিনিস সার্চ করি, আমার সার্চ হিস্টোরিটা রেখে দেয়। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, অথবা আমি যখন গুগলে একটা ফর্ম লিখি, ফর্মের সবকিছু কিন্তু সেভ করে রেখে দেয়। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এবং আমার যে আইপি অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেসটা হুবহু সে গুগলকে বলে দেয় আমি কোথা থেকে দিচ্ছি। মনে করেন আমি ঢাকাতে আছি, তাহলে আমাকে বলবে যে আমি ঢাকাতে আছি। ঠিক আছে? তো ইনকগনিটোতে মোটামুটি চেষ্টা করে যাতে আমার জায়গাটা হাইড করে রাখার। ঠিক আছে? মানে সম্পূর্ণ হাইড লোকেশনটা। করে না, হ্যাঁ, সম্পূর্ণ হাইড করে না, কিছুটা হাইড করে। সম্পূর্ণ হাইড করতে গেলে আপনার ট্রল ব্রাউজার ব্যবহার করতে হবে, যারা হ্যাকাররা ব্যবহার করে। ঠিক আছে? ওকে। ওকে ওকে দাদা, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। ভালো থাকবেন। ওকে, তাহলে আপনাদের সব ধরনের কোশ্চেনের আনসার আমি দিয়েছি। তাহলে আমরা সবাই বুঝে গিয়েছি নেক্সট ক্লাসে আমাদের এক্সাম হচ্ছে 18 ফেব্রুয়ারি, 18 মার্চ, সরি, 18 মার্চ, ঠিক রাত 10টায়। আপনারা মেসেজে, আপনারা গ্রুপে পেয়ে যাবেন, আমাদের ফেসবুক গ্রুপে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। যদি কোনো কারণে সবাই আর কি মেসেজ দেয় আমাদের গ্রুপটা যে আছে LDM85 গ্রুপে, যদি আপনারা এখানে পাবেন, যদি এখানে না পান ঠিক 10টার দিকে ফিচার্ডে ক্লিক করবেন, ফিচার্ডে গিয়ে এখানে পেয়ে যাবেন। ওকে। তো সবাই এক্সামের জন্য প্রিপারেশন নেন, সবার জন্য শুভকামনা থাকলো। আজকের জন্য এটুকুই। গুড নাইট।